ঠিক আছে। ওকে। আহ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? সবকিছু ঠিক আছে? আহ, কোনো রিপ্লাই টিপ্লাই দেখা যায়? তোমার দেখা যায় না তো। আহ, একজন একটু কথা বলবেন, যে কোনো একজন আর কি, ধরেন আহমেদ রাকিব। আপনি একটু আমি জিজ্ঞেস করলে কিছু সেটার উত্তর দিয়েন, তাহলে আমার একটু ইন্টারেক্ট করতে সহজ হবে। জি স্যার, ঠিক আছে। ওকে। তাহলে এখন কি আমার এই কথা ক্লিয়ার বা সবকিছু দেখা যাচ্ছে? ইজ এভরিথিং ওকে? তাহলে ঠিক থাকলে আমি সরাসরি আলোচনায় চলে যাবো এই জন্য। জি স্যার, এভরিথিং ওকে। ওকে, ঠিক আছে। আহ, আমরা আর মনে হয় সময় অনেকে কি জয়েন করছে কিনা, বাট আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, জি। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের ক্লাসে স্বাগতম। তো আজকে আপনাদের টপিক হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, এই তিনটা বিষয়ের উপর আমি একটা আলোচনা। কার জানি সাউন্ড একটু অন আছে? হ্যাঁ, ওটা একটু সাউন্ডটা একটু অফ করে দেন, মানে মিউট করে দেন। জি। ওকে। তো আমি আপনাদেরকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সই পড়াবো। কিন্তু এই সিম্পল কারো কি সাউন্ড হচ্ছে কোনো? গ্যালাক্সি A03 এই ফোন থেকে সাউন্ড আসতেছে। জি। হ্যাঁ, জি। এখন মনে হয় অফ হয়েছে। জি। সো ওকে, আমি আপনাদেরকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সটা বোঝার জন্য আহ, আসলে মৌলিক কয়েকটা বিষয় জানতে হবে। না জানলে ওই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা ধরতে পারবো না। তো আমি আপনাদেরকে প্রাথমিক দুই একটা আলোচনা করে দেন সরাসরি হচ্ছে সিম্পল, কমপ্লেক্সের আলোচনায় চলে যাব। সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাইয়ের জন্য যেটা সবচেয়ে মৌলিক বিষয়, সেটা হচ্ছে আপনাকে ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব চিনতে হবে। কেউ যদি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে না পারে, তাহলে সে ফ্রেজ এবং ক্লজ আইডেন্টিফাই করতে পারবে না। আর ফ্রেজ এবং ক্লজ আইডেন্টিফাই করতে না পারলে সে কখনো সিম্পল এবং কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবে না। সো আমি তিনটা তিনটা সেন্টেন্সের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে। আপনাদেরকে জাস্ট এটা একটু সবাই একটু নোট করে নেন। আমি একটা ক্লো দিচ্ছি যে এই সিম্বলগুলো থাকলে সেটাকে আপনি নন ফাইনাইট ভার্ব বলবেন। হ্যাঁ, ধরেন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেমন? নন ফাইনাইট ভার্ব। কারণ আমরা জানি এই পৃথিবীতে যতগুলো ভার্ব আছে সমস্ত ভার্বকে ভাগ করা হয়েছে দুই ভাগে। একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। এর বাইরে কিন্তু আর কোনো ভার্ব নেই। এই সমস্ত প্রকার এগুলো থেকে আসছে। এখন এই যে দুইটা প্রকার, তার মধ্যে আমি যদি নন ফাইনাইট ভার্ব কোনগুলো সেগুলো যদি আমরা শিখি, তাহলে ফাইনাইট ভার্ব কোনগুলো সেগুলো ওটু বের হয়ে আসবে। কোনো তাহলে আমি একটা একটা সিম্বল দিয়ে, ধরেন এক নাম্বার সিম্বল, যদি কখনো কোনো ভার্বের শেষে আইএনজি থাকে, যেমন ভার্ব প্লাস আইএনজি এরকম থাকে, ভার্বের শেষে আইএনজি থাকে, যেমন আমি বললাম ডু, এই ডু এটার সাথে আইএনজি যুক্ত করলাম। যদি কখনো কোনো একটা ভার্বের শেষে আইএনজি থাকে, তাহলে সেটা একটা নন ফাইনাইট ভার্ব হবে। তাহলে এক নাম্বার সিম্বল হচ্ছে, যখনই আমি কোন একটা ভার্বের শেষে আইএনজি দেখব, আমি চোখ বন্ধ করে বলে দিব দিস ইজ 100% এ নন ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব না। দুই নাম্বার হচ্ছে, যদি কোনো ভার্বের আগে টু থাকে, এরকম টু প্লাস বি ওয়ান, টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম মানে বেস ফর্ম, যেমন হচ্ছে টু ডু, টু কাম, টু টেক, টু ইট, এরকম যদি কোন একটা ভার্বের আগে টু থাকে, তাহলে সেটা একটা নন ফাইনাইট ভার্ব। কেমন? তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বি থ্রি। কেমন? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ডান, ইটেন, টেকেন, গন, এরকম যদি ভার্বের থার্ড নাম্বার ফর্ম থাকে, তাহলে সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে কাউন্ট করব। চার নাম্বার যেটা সর্বশেষ সিম্বল, সেটা হচ্ছে হেভিং প্লাস বি থ্রি থাকবে। একটা হেভিং থাকবে, হেভিং প্লাস ভার্ব থ্রি, হেভিং প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ হেভিং ডান এরকম হবে, হেভিং ডান।
আচ্ছা, হ্যাভিং ডান। কেমন? তাহলে দেখেন চারটা সিম্বলের কথা বলেছি, এই চারটা সিম্বল যার মধ্যে থাকবে আপনি ধরেই নেবেন এটা 100% নন ফাইনাইট ভার্ব। তাহলে যদি কোন একটা ভার্বের শেষে আইএনজি থাকে, কোন একটা ভার্বের আগে টু থাকে, কোন একটা ভার্ব ভার্ব 3 হয়, কোন একটা ভার্ব হ্যাভিং প্লাস বি3 হয়, এই চারটা সিম্বল যার মধ্যে থাকবে আমরা দেখা মাত্র চোখ বন্ধ করে বলে দিতে পারবো দিস ইজ 100% নন ফাইনাইট ভার্ব। এর বাহিরে পৃথিবীতে যত ভার্ব আছে সমস্ত ভার্বই ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে আমরা ফাইনাইট ভার্ব কোনগুলো হয় সেগুলো একটু দেখি। যেমন আমি যদি বলি ডু, ডু এটা হচ্ছে বি1, এই বি1 গুলো ফাইনাইট ভার্ব হয়। কেমন? বি1 পৃথিবীর সমস্ত ভার্বের 1 নাম্বার ফর্ম ফাইনাইট হবে। কেমন? তারপর হচ্ছে এস অথবা ইয়েস ফর্ম, যেমন ডাজ, গোস, টেকস, এরকম এস অথবা ইয়েস ফর্ম এগুলো কিন্তু ফাইনাইট হয়। তারপর হচ্ছে ডিড, ডিড মানে হচ্ছে বি2, কেমন? ভার্বের 2 নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, এস অথবা ইয়েস ফর্ম এগুলো অলওয়েজ ফাইনাইট হয়। তাহলে ফাইনাইট হয়, নন ফাইনাইট হয় কোনগুলো? আইএনজি ফর্ম, বি3, 2+b1 এবং হ্যাভিং প্লাস বি3। অর্থাৎ আমি আরেকটু সামারাইজ করি, যদি কখনো কোন একটা ভার্বের শেষে আইএনজি দেখেন, কিংবা ভার্বের আগে টু দেখেন, কিংবা ভার্বের 3 নাম্বার ফর্ম, কিংবা হ্যাভিং প্লাস বি3 হয়, এই চারটা সিম্বল যার মধ্যে থাকবে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো দিস ইজ 100% নন ফাইনাইট ভার্ব। এই চারটা সিম্বল যার মধ্যে থাকবে না সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট এবং নন ফাইনাইট এর আলোচনা এতটুকু, আরো ডিটেইলস অনেক আলোচনা করা যায়, বাট আমি অতিরিক্ত যেতে চাচ্ছি, জাস্ট আমরা দেখা মাত্র আইডেন্টিফাই করতে চাই এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট। এখন আরেকটা একটু এখানে আরেকটা সব কথা একটু বলতে হবে। যেমন আমি যদি আপনাকে বলি যে আই ক্যান ডু ইট, খুব ভালো করে শুনুন, আই ক্যান ডু ইট, তাহলে এখন এই ডুটাও কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব। কেমন? এই ক্যানটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এটা শুরুতে একটা টু ছিল, এই যে টু, আই ক্যান ডু ইট, এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। মানে প্রত্যেকটা মডালের পর যাকে আমরা বেস ফর্ম বলি দিস ইজ এ বেয়ার ইনফিনিটিভ। কেমন? এই আই ক্যান ডু ইট আপনারা যদি 43তম বিসিএস এর প্রশ্ন দেখেন, সেখানে একটা প্রশ্ন এসেছিল এরকম, এই যে আই উইল নট লেট ইউ গো, এরকম একটা প্রশ্ন এসেছিল। এই গো এর নিচে আন্ডারলাইন করা ছিল, সেখানে অপশন ছিল এরকম, 1 নাম্বার হচ্ছে প্রথমে ছিল জিরান, তারপর ছিল হচ্ছে বি নাম্বার অপশনে ছিল হচ্ছে পার্টিসিপল, আর সি নাম্বার অপশনে ছিল হচ্ছে ভার্ব, ডি নাম্বার অপশনে ছিল ইনফিনিটিভ। এটা 43তম বিসিএস এই প্রশ্নটা এসেছে, আই উইল নট লেট ইউ গো। তাহলে এখানে গোটা কি, জিরান না পার্টিসিপল না ভার্ব না ইনফিনিটিভ? সেই সময় এই প্রশ্নের ম্যাক্সিমামই উত্তর হয়তো দিয়েছিল ভার্ব। গো তো একটা ভার্বই হয়, কিন্তু এখানে একটা পজিটিভ ভার্ব আছে, এরপরে যখন কোন একটা ভার্ব থাকে সেটা বিয়ার ইনফিনিটিভ হয়। এটা মূলত ছিল আই উইল নট লেট ইউ টু গো, টুটা উজ্জ থাকে, এই উজ্জ থাকে বলে এটাকে বিয়ার ইনফিনিটিভ বলে। তাহলে এই যে এটা যে ইনফিনিটিভ হবে সেটা আমি বুঝলাম কিভাবে? ওখানে কিন্তু আগে টুটা দেখা যায় না, কিন্তু বাট এটা একটা ইনফিনিটিভ, এটা বিয়ার ইনফিনিটিভ। এই জন্য সমস্ত মডেলের পরে যেটা থাকে যাকে আমরা বেস ফর্ম বলি সেটা কিন্তু একটা বিয়ার ইনফিনিটিভ। এই জায়গাতে আমরা সিম্বলটা দেখতে পাই না, এই যে চারটা সিম্বল, টু থাকলে ইনফিনিটিভ হয়, কিন্তু এখানে তো টুটা দেখা যায় না, এই জন্য আমি একটু আইডেন্টিফাই করতে কনফিউজড হয়ে যেতে পারি। কিন্তু মনে রাখতে হবে মডাল ভার্ব এবং পজিটিভ ভার্ব এই দুইটার পরে যে ভার্বের বেস ফর্মটা থাকে বেসিক্যালি সেটা একটা বিয়ার ইনফিনিটিভ। এটার আগে একটা টু থাকে যেটা আমরা খালি চোখে দেখি না বলেই এই টুটা উজ্জ থাকে বলে এটাকে বিয়ার ইনফিনিটিভ বলা হয়। ঠিক আছে, এই মৌলিক কয়েকটা আলোচনা আপনাকে একটু মনে রাখলে হবে। এখন আমরা ডিরেক্টলি সিম্পল কমপ্লেক্স এটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? সবাই কি বুঝছেন? জি বলেন। এই যে আমরা কন্টিনিউয়াস আছে না, কন্টিনিউয়াস, হ্যাঁ ওখানে যে অক্সিলারি ভার্বের সাথে আইএনজি যোগ, হ্যাঁ এটা হ্যাঁ কি নন ফাইনাইট ভার্বে যাবে? এটা একটু বলি। হ্যাঁ, এই যে এই ধারণাটা নিয়ে বাংলাদেশে একটা প্রচলিত ভুল আছে। শোনেন, আপনাদেরকে একটা কথা বলে দিই, মনে রাখবেন, এই পৃথিবীর সমস্ত অক্সিলারি বাক্যে ফাইনাইট হয়ে যাবে। আমি আবারও বলছি, পৃথিবীর সমস্ত অক্সিলারি বাক্যে ফাইনাইট হয়ে যাবে। এখন এটা অনেকের মানতে আবার কষ্ট হতে পারে কিনা জানি না, কিন্তু ইটস ট্রু। হ্যাঁ, আন্তর্জাতিক যতগুলো বই আছে, ইন্টারন্যাশনাল যতগুলো ইংরেজি গ্রামারের বই আছে, বাংলাদেশের লিখিত সলিমুদ্দিন কলিমুদ্দিনের রেফারেন্স দিলে হবে না। হ্যাঁ, ইন্টারন্যাশনাল যতগুলো বই আছে সেখানে এটাকে ফাইনাইট ভার্ব বলা হয়েছে। কেন, আমি সেটা একটু ব্যাখ্যা দিয়ে দেই, তাহলে যেহেতু কথা প্রসঙ্গে উঠছে বলে আমি এটা আলোচনা করতে যাওয়ার আগে এই বিষয়টাকে আপনাদের নোট করা হয়েছে, বুঝছেন? আপনাদের তো মনে রেকর্ড থাকে, সো আপনারা দেখতে পারবেন, নোট করতে পারবেন নাকি? ঠিক আছে, তাহলে আপাতত এটা মনে রাখেন, আমি এটা ব্যাখ্যা দিচ্ছি। আপনি যে কোয়েশ্চেনটা করেছেন সেটা ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। তাহলে চারটা সিম্বল, জাস্ট এটা মনে রাখেন, চারটা সিম্বল যদি কারোর মধ্যে থাকে
এই ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস বি1 বি3 এবং হ্যাভিং প্লাস বি3, এই চারটা সিম্বল যার মধ্যে থাকবে তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। এখন আসেন আমরা ফাইনাইট, কেন এটাকে ফাইনাইট বলি এটা, হ্যাঁ। সো ওটা ক্লিয়ারটা কই, আচ্ছা ঠিক আছে, এখন আপনার প্রশ্নটার একটা উত্তর দিয়েই দিই। সেটা হলো আপনি বলতে চাচ্ছেন এই যে আই এম, সরি, যে আই এম, আপনি বলতে চাচ্ছেন ধরেন আমি বললাম আই এম গোয়িং, আমি যাচ্ছি, তাহলে এখানে কি এমটা ফাইনাইট হবে নাকি গোয়িংটা ফাইনাইট হবে, এটাই ছিল আপনার প্রশ্ন, এম রাইট? হ্যাঁ এক্স্যাক্টলি আমি সেটারই উত্তর দিচ্ছি। আচ্ছা আপনারা কেউ একজন আমাকে আমি আমি বলি, আচ্ছা ফাইনাইট ভার্ব কোনটা জানেন? ফাইনাইট ভার্ব হচ্ছে সেটা যেটা পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয়। আমি আবারও বলছি, খুব ভালো করে শুনুন। ফাইনাইট ভার্বের যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডেফিনেশন, সেটা হচ্ছে এ ভার্ব দ্যাট চেঞ্জেস উইথ ইটস পার্সন এন্ড টেন্স ইজ কল্ড ফাইনাইট ভার্ব। আমি দেখি যে এই বাক্যটাকে আমরা কয়েকটা টেন্সে ট্রান্সফর্ম করব, করার পর দেখবো যে আসলে কোনটার পরিবর্তন হয়, সাবজেক্ট পরিবর্তনের কারণে কিসের পরিবর্তন হচ্ছে, সেটা দেখার পর আমরা বুঝতে পারবো এখানে ফাইনাইট কোনটা নন ফাইনাইট কোনটা। যেমন এটাতে এখানে আই দিয়েছি এই জন্য এম, যদি এটা আমি হি দিতাম তাহলে কিন্তু ইজ, যদি আমি এখানে সাবজেক্ট ইউ দিতাম তাহলে কিন্তু এটা আর, ঠিক আছে। এখন এই যে দেখেন এই যে ভার্বগুলো পার্সন পরিবর্তনের সাথে সাথে এই ভার্বগুলো চেঞ্জ হচ্ছে, এই গোয়িং এর কোনো চেঞ্জ হয় নাই, এম রাইট? তাহলে সাবজেক্টের প্রভাব যে ভার্বের উপর রয়েছে সেটাকে ফাইনাইট ভার্ব বলা হয়, অর্থাৎ যার কারণে সাবজেক্টের প্রভাব যে ভার্বের উপর থাকে তাকে ফাইনাইট ভার্ব বলে। যে ভার্বের উপর সাবজেক্টের কোনো প্রভাব থাকে না সেটাকে ফাইনাইট বলে না, এটাকে নন ফাইনাইট বলে। একটা সেন্টেন্সে একটা সাবজেক্টের জন্য একটাই ফাইনাইট হতে পারে, বাকিটা অবশ্যই নন ফাইনাইট হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা যে নন ফাইনাইট ভার্ব, এটা বোঝার জন্য আপনাকে মহাবিজ্ঞানী হতে হবে না, জাস্ট একটা সিম্পল বিষয় অ্যাপ্লাই করেন। দেখেন আচ্ছা আমরা ভার্বের বি1 কে বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি2 কে বলি ভার্বের পাস্ট ফর্ম, ভি3 কে বলি আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা আপনার যেটাকে আইএনজি ফর্ম আছে এটাকে আমরা কি বলি? ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলি না? মানে আইএনজি ফর্মটার ফর্মাল নেমটা কি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এম রাইট? ওকে ওকে, এখন আপনি আমার একটু বলেন এই প্রেজেন্ট পার্টিসিপল এই প্রকারটা কি ফাইনাইট ভার্বের প্রকার নাকি নন ফাইনাইট ভার্বের প্রকার? নন ফাইনাইট ভার্ব কিন্তু তিন প্রকার, জিরান ইনফিনিটিভ পার্টিসিপল, সেই পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। আপনি আমার বলেন এই প্রকারটা, এই যে প্রকারটা যার নামটা আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এই নামটা আসছে কোথা থেকে? ফাইনাইট নাকি নন ফাইনাইট থেকে? তাহলে যার বাবার নামই নন ফাইনাইট, তাহলে সে ফাইনাইটের সন্তান হবে কি করে? এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এখানে তো মনে করেন ওটা আগে থেকে কিন্তু অক্সিলারি ভার্ব না হ্যাঁ আমি বুঝছি আপনার এটা হচ্ছে, আমি আপনাকে বলি বিষয়টা হচ্ছে যখন অক্সিলারি ভার্বের সমন্বয়ে যখন আরেকটা ভার্ব চলে আসবে তখন অক্সিলারি ভার্বটাই ফাইনাইট হয়ে যায়, কারণ একটা সেন্টেন্সে একটা সাবজেক্টের জন্য দুইটা ফাইনাইট হতে পারে না। যেমন আমি যদি আপনাকে বলি আই ওয়ান্ট গো, এই বাক্যটা কি ঠিক আছে? আই ওয়ান্ট গো ঠিক আছে এটা? না, কারণ এখানে ফাইনাইট ভার্ব কয়টা? দুইটা, এই জন্য পরেরটাকে এই যে আই ওয়ান্ট টু গো, এখন এটাকে আমি নন ফাইনাইট করে দিয়েছি কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্টের জন্য একটাই ফাইনাইট হয়, গট ইট? এই জন্য দেখেন আমি পরেরটাকে নন ফাইনাইট করে দিয়েছি। আবার আমি আপনাকে বললাম আই স্টপ, আই স্টপ, এখন বলেন আই স্টপ টক হবে? এরকম বলতে পারবো আমি আই স্টপ টক নাকি আই স্টপ টকিং? টকিং। এই যে দেখেন এটাকে আমি নন ফাইনাইট করে দিয়েছি, কেন করেছি? কারণ একটা সেন্টেন্সে একটা সাবজেক্টের জন্য একটাই ফাইনাইট হইতে পারে, বাকিটা ফাইনাইট হবে না। এখন আপনাকে আমি বলি কেন এম ইজ আরটা ফাইনাইট ভার্ব হয়? আচ্ছা এই বাক্য থেকে যদি আমি এম ইজ আর কে তুলে দেই তাহলে এই বাক্য কি অর্থ দিতে পারবে? আই গোয়িং দ্বারা কি অর্থ প্রকাশ করে? না। এই যে দেখেন যদিও সে অক্সিলারি বাট তার একটা হেডেম আছে, এই অ্যাম ইজ আরটা না বসালে কিন্তু পরে গোয়িং অর্থ দিতে পারে না।
দ্যাটস ওয়াই এটা বাক্যে ফাইনাইট হয়ে যায়। আমি কি বুঝাইতে পারলাম? ওকে, এবার আসেন আরেকটা বিষয়, এটাকে যদি আমরা পাস্ট টেন্স করি তাহলে কি হবে? ওয়াজ হবে না। আর এটাকে যদি আমরা মানে কি বলে এটাকে, ইউর ক্ষেত্রে তাহলে কি অয়ার হবে, আয়ের ক্ষেত্রে ওয়াজ হবে, ইউর ক্ষেত্রে অয়ার হবে। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, ফাইনাইট ভার্ব চেনার আরেকটা উপায় হচ্ছে যেই ভার্বটা দেখলে আমি মৌলিক তিনটা টেন্স আইডেন্টিফাই করতে পারবো, এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, এটা আমি আইডেন্টিফাই করতে পারবো যেটা দেখলে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আপনি আমারে বলেন এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে গোয়িং আছে, বলেন গোয়িং দেখলে কি আমি বুঝতে পারবো এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস, এটা আমি বুঝতে পারবো? মানে গোয়িং ভার্বটা দেখি কি আমি আইডেন্টিফাই করতে পারবো এটা কোন টেন্স? না। তাহলে আমাকে কি দেখতে হয়? এম ইজ আর দেখলে আমি বুঝতে পারি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ অর দেখলে আমি বুঝতে পারি এটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে বলেন মৌলিক টেন্স আইডেন্টিফাই করার ক্ষেত্রে গোয়িং ফাংশন করছে নাকি এম ইজ আর ফাংশন করছে? এক্স্যাক্টলি, দিস ইজ দ্য ফাইনাইট ভার্ব। আমি কি বুঝাইতে পারছি? জি। এবার আসেন আমি আরো এক্সাম্পল দিই, তখন আপনাদের কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম আই হ্যাভ ডান, এখন আপনি আমারে বলেন এখানে ফাইনাইট কোনটা নন ফাইনাইট কোনটা? ইয়েস, B3। আচ্ছা বলেন এটার নাম কি, ভার্বের কোন ফর্ম, এটার নাম কি? মানে এটার নাম তো ভার্ব 3, এটা আমরা বোঝানোর জন্য বলি, এটা ফর্মাল নেমটা কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা আপনি আমারে বলেন এই পাস্ট পার্টিসিপল প্রকারটা আসছে কোথায় থেকে, ফাইনাইট নাকি নন ফাইনাইট থেকে? ডেফিনেটলি এটা আসছে নন ফাইনাইট থেকে। সো এর বাবার নামই নন ফাইনাইট, সো সে সন্তান হিসেবে কেমনে ফাইনাইটে যাবে? এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার হচ্ছে দেখেন এখানে আই আছে এই জন্য হ্যাভ, যদি এখানে আই এর পরিবর্তে হি থাকতো তাহলে এটা কি হতো? আর যদি এটা পাস্ট টেন্স হতো তাহলে কি হতো? এখানে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তন যাই আসুক, ডানের কোনো পরিবর্তন হয়েছে? যার উপর সাবজেক্ট এবং টেন্সের কোনো প্রভাব থাকে না, যার সাথে সাবজেক্টের কোনো সম্পর্ক নাই, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর যার সাবজেক্ট এবং টেন্সের কারণে যে ভার্বটা চেঞ্জ হয় এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা এবার আসেন আমি আপনাদের একদম কনফিউশনটা একটু ক্লিয়ার করে দেই, তাহলে আপনাদের একটু বুঝতে সহজ হবে। ধরেন আমি আপনারা বললাম যে আই হ্যাভ বিন টেকিং লেকচার, কেমন? আমি 2 ঘন্টা যাবত লেকচার নিচ্ছি, এই ধরনের বাক্যগুলো। এখানে কয়টা ভার্ব আছে বলেন? তিনটা। আপনি কি মনে করেন এটা কোন সেন্টেন্স? এটা বলেন এটা কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এবার বলেন একটা সিম্পল সেন্টেন্সে কি কি থাকে? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এম রাইট? তাহলে বলেন এখানে তো ভার্ব আছে 3টা, এখন আপনি কি বলতে চাচ্ছেন তিনটাই ফাইনাইট ভার্ব? না। এই যে বিন এটা হচ্ছে V3, তাহলে এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। টেকিং এটা শেষে আইএনজি আছে, তাহলে এটাও কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট কোনটা? হ্যাভ। এই আইএস এর জন্য হ্যাভ, যদি হি থাকতো তাহলে এটা কি হতো? হ্যাজ। যখন এটা পাস্ট হতো তখন এটা কি হতো? হ্যাড। বুঝাতে পারছি? একটা সেন্টেন্সে একটা সাবজেক্টের জন্য একটাই ফাইনাইট হতে পারে, কোনোভাবে ডাবল দুইটা ফাইনাইট হবে না, তাহলে এটা কম্পাউন্ড, কমপ্লেক্সে চলে যাবে ভার্ব সেন্টেন্সটা। হ্যাঁ, এটা আমরা আজকে আলোচনায় আসবে। যাই হোক, এখন আপনাদের লাস্ট একটা আপনাদেরকে আমি কোয়েশ্চেন করি। আপনারা আমাকে একটু বলেন যে এই যে একটু আগে যে আমি বললাম আই ক্যান ডু ইট, এখানে ডুটা নন ফাইনাইট ভার্ব, এটা আমি কিভাবে বলছি? আপনাদের কথা অনুযায়ী তো ক্যান্টাইন মানে ডুটা ফাইনাইট ভার্ব হওয়ার কথা, ঠিক না? আই ক্যান ডু ইট। আচ্ছা আপনি আমার একটু বলেন আই ক্যান ডু ইট, এখানে কি আমি সিম্বল, ওই যে 4টা সিম্বল অ্যাপ্লাই হচ্ছে? দেখতে মনে হচ্ছে দুইটাই ফাইনাইট ভার্ব না? ওই যে আমি যে 4টা সিম্বল দিয়েছি কোনোটা কি এখানে আছে? তার মানে মনে হচ্ছে দুইটাই কি ভার্ব? ফাইনাইট ভার্ব, এম রাইট? কিন্তু আমি তো জানি একটা সেন্টেন্সে একটা সাবজেক্টের জন্য একটাই ফাইনাইট হয়, তাহলে এখানে হয় ক্যান ফাইনাইট হবে, না হলে ডু ফাইনাইট হবে। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আমি এখানে সিম্বল পাচ্ছি না, তাহলে আমি থিওরি অ্যাপ্লাই করি।
আমরা ফাইনাইট ভার্বের ডেফিনেশন জানি, যেটা পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় ওটা ফাইনাইট ভার্ব। এখন বলেন আই ক্যান ডু, আমি এটি করতে পারি। যদি বলি আই ক্যান ডু, আমি এটি করতে পারতাম, তাহলে ইংরেজি কি হবে বলেন? ক্যানটা কি হয়ে যাবে বলেন? কুড হয়ে যাবে না? আচ্ছা বলেন, তাহলে এই কুড, ক্যান থেকে কুড হয়েছে, ডুর কোনো পরিবর্তন হয়েছে? এই যে, তাহলে দেখেন আমি ক্যান দেখলে বুঝতে পারি এটা ফিউচার, কুড দেখলে বুঝতে পারি এটা পাস্ট। তাহলে কোনটা দেখলে আমি টেন্স আইডেন্টিফাই করতে পারি? সেটা কি ডু নাকি কুড? ক্যান কুড। ইয়েস, তাহলে কোনটাই ফাইনাইট হবে আপনি বলেন এবার? হ্যাঁ, এই জন্য সমস্ত মডেল অক্সিলারি, তাহলে মূল কথা কি, সমস্ত অক্সিলারি ভার্ব কি হবে বলেন? বাক্যে ফাইনাইট হয়ে যাবে। বুঝতে পারলাম? যাক, এত বিতর্কের দিকে আমার যাওয়ার দরকার নেই, আপনারা কোয়েশ্চেন রেজ করেছেন বলে আমি সম্পূর্ণটা বুঝাই দিলাম। এখন আসেন, আমি পরে আরেকটা এক্সাম্পল দিব আপনাদেরকে, তখন আপনারা নিজেরাই সন্তুষ্ট হবেন যে না এটাকে ফাইনাইট ভার্ব বলতে হবে। আমি আরো একটা এক্সাম্পল আছে, আমি দিব একটু পরে, আমি তার আগে একটু আলোচনা করি। এখন আপনারা বলেন, আমার এতক্ষণ ধরে যা আলোচনা আমি করেছি তার একমাত্র পারপাস হচ্ছে ওই যে চারটা সিম্বল কারোর মধ্যে থাকলে সেটাই ফাইনাইট, আর যার মধ্যে চারটা সিম্বল থাকবে না, সরি, চারটা সিম্বল কারোর মধ্যে থাকলে সেটা নন ফাইনাইট, আর যার মধ্যে কোনো সিম্বল থাকবে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। বুঝতে পারছি? এটাই আমার কিন্তু মূল আলোচনার বিষয়। ওই চারটা সিম্বল মনে থাকবে আপনাদের? জি, ওকে। এখন আসেন যে শুধু দুইটা ক্ষেত্রে সিম্বল কাজ করে না, একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে, আর একটা হচ্ছে মডেল ভার্বের পর, একটা হচ্ছে কজিটিভ ভার্বের, যেটা থেকে আমি দুইটা एग्जांपल আপনাদেরকে দেখিয়েছি। এখন আসেন, এই ফাইনাইট নন ফাইনাইট যদি আপনি না চিনেন তাহলে আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবেন না। এজন্য আমি প্রথমে সেটা ক্লিয়ার করেছি। এবার আমি তিনটা সেন্টেন্স দিব, এই তিনটা সেন্টেন্স থেকে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করব। চলুন। পার্মানেন্ট নাকি এটা? এটা কি পার্মানেন্ট হয়ে গেল? একটু আমাকে একটু টাইম দিবেন, হ্যাঁ? ওকে, আচ্ছা আমি এখানে তিনটা সেন্টেন্স লিখছি। ওকে, আচ্ছা, জি, চলেন। আমি একটা সেন্টেন্স প্রথমে লিখছি, সেটা হচ্ছে একটা সেন্টেন্স লিখছি, একটু দেখেন, হ্যাঁ? আমি বললাম ওয়াকিং অ্যালং দ্য রোড আই ওয়েন্ট টু মস্ক। এই যে আমি একটা সেন্টেন্স লিখলাম, ওয়াকিং অ্যালং দ্য রোড আই ওয়েন্ট টু মস্ক, এটা একটা সেন্টেন্স। আরেকটা লিখলাম হচ্ছে কি, সেটা হচ্ছে আই হ্যাড এ পেন হুইচ আই বট। আমার একটি কলম ছিল যেটা আমি কিনেছিলাম। তারপর থার্ড একটা সেন্টেন্স লিখলাম, সেটা হচ্ছে আই হ্যাড এ পেন অ্যান্ড আই বট দ্য পেন। এই তিনটা সেন্টেন্স আমি লিখলাম, হ্যাঁ? এখন আমি আপনাদেরকে একটু প্রথম সেন্টেন্সে বলি, বলেন আমরা এখন এই টোটাল যতগুলো বাক্য আমি লিখেছি সেখান থেকে ফাইনাইট নন ফাইনাইট আইডেন্টিফাই করব। বলেন ওয়াকিং কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? বলেন নন ফাইনাইট। ওকে, এই যে একটা ভার্ব আছে সেটা হচ্ছে ওয়েন্ট, ফাইনাইট না নন ফাইনাইট? ফাইনাইট, কারণ বি2 ফাইনাইট হয়, আমরা জানি বি3 নন ফাইনাইট হয়, বি2 কিন্তু ফাইনাইট হয়। ওকে, গেল। তাহলে প্রথম সেন্টেন্সে বাক্য ভার্ব আছে দুইটা, একটা নন ফাইনাইট একটা ফাইনাইট। ওকে, এবার আসেন, বলেন আই হ্যাড এ পেন, বলেন হ্যাডটা কি, ফাইনাইট নাকি নন ফাইনাইট? হ্যাঁ, আচ্ছা, হেড এর বি2 এবং বি3 কিন্তু একই রকম,
তার মানে এখানে কি B3, এটা কি, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আমার একটি কলম ছিল, তাহলে এটা কি B3 না B2? B2 তাহলে এটা তো ফাইনাইট, এটা কি ফাইনাইট? ওকে জি, এই বটও কি, বট হুইচ আই বট ফাইনাইট। বলেন এই হারটা কি ফাইনাইট? ইয়েস, এটাও ফাইনাইট। অর্থাৎ পরের দুইটা বাক্যে সবই ফাইনাইট, কোনো নন ফাইনাইট নাই। ওকে, আমরা ফাইনাইট নন ফাইনাইট আইডেন্টিফাই করেছি। এবার আসেন, আপনি আমারে বলেন এই যে এই বাক্যের দুইটা অংশ, একটা হচ্ছে ওয়াকিং অ্যালং দ্য রোড, একটা হচ্ছে আই ওয়েন্ট টু মক্স, দুইটা অংশ। এই দুইটা অংশের মধ্যে প্রথম যে অংশটা রয়েছে সেটা চারটা শব্দ দিয়ে গঠিত, ওয়াকিং অ্যালং দি রোড। আচ্ছা বলেন ওয়াকিং অ্যালং দ্য রোড, এই এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে? নেই। তাহলে a group of words where there is no subject and no finite verb তাকে কি বলে বলেন? এই যে তাকে বলা হয় ফ্রেজ। তাকে কি বলা হয়? ফ্রেজ। এই যে এটা একটা ফ্রেজ। তাহলে ফ্রেজ হচ্ছে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকতে পারবে না, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ফ্রেজে কোনোভাবে কি থাকতে পারবে না? ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। হ্যাঁ, নন ফাইনাইট থাকতে পারে কিন্তু ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। এবার আসেন, এখানে একটা সাবজেক্ট আছে আই, আর একটা ফাইনাইট ভার্ব আছে ওয়েন। তাহলে বলেন এটারে কি বলে? ইয়েস, এটাকে বলা হয় ক্লজ। এবার আপনারা আমাকে একটু বলেন ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্যটা কি? ক্লজের মধ্যে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকতে হবে, ফ্রেজের মধ্যে কোনোভাবে ফাইনাইট ভার্ব থাকবে না। গট ইট? Yes, this is the basic difference between phrase and clause. Phrase is a group of words where there is no subject and finite verb, and clause must have at least one subject and finite verb. That is called clause. Got it? Okay. এখন আসেন, এবার বলেন ক্লজ কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। কেমন? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। কয় প্রকার বলেছি বলেন তো? তিন প্রকার, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। এখন এই ক্লজটা তো এই তিনটার যে কোনো একটা হবে, ঠিক না? হবে না? হবে, অবশ্যই হবে। এখন আপনাকে আমি যদি বলি ওয়াকিং অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর হেঁটে গিয়ে, যদি এতটুক বলে থেমে যায়, তাহলে এটা কি অর্থ প্রকাশ করতে পারে? পারে না। এই জন্য এটা ফ্রেজ, এই জন্য এটা ফ্রেজ। কিন্তু দেখেন, আমি প্রথম অংশটা বাদ দিয়ে দিলেও পরেরটা কিন্তু অর্থ প্রকাশ করে। আমি বললাম আই ওয়েন্ট টু মস্ক, আমি মসজিদে গিয়েছিলাম। আমি কি বলেছি আপনি কিন্তু বুঝেছেন, বুঝছেন না? তাহলে বলেন এই ক্লজটা কি কোনো জিনিসের উপর নির্ভরশীল? না। এই জন্য এটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটার নাম কি? এটা আরেকটা নাম আছে, এটা আরেকটা নাম হচ্ছে মেইন ক্লজ। হ্যাঁ, এটা আরেকটা নাম আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ। তাহলে এটার কয়টা নাম বলেন? তিনটা। প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবারও বলেন প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা একই সাথে তিনটা নাম, তিনোটাই একটা বিষয়কে বুঝাই। আপনারা দেখি বলেন তো প্রিন্সিপাল ক্লজের প্রিন্সিপাল বানানটা কি রকম? PLE নাকি PAL? বলেন PLE নাকি PAL? না, হ্যাঁ PLE যদি হয় তাহলে কিন্তু মূলনীতি বুঝায়। PAL মানে কলেজের প্রিন্সিপাল, PAL কিন্তু হ্যাঁ প্রধান। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, এখন আসেন, এবার আপনি আমাকে বলেন এই যে পুরো সেন্টেন্সটা যে গঠিত হলো, হ্যাঁ, এই অংশ এবং এই অংশ, এই দুটো অংশ মিলে এটা একটা সেন্টেন্স, বাক্য। বলেন এই বাক্যের মধ্যে সাবজেক্ট আছে কয়টা? একটাই, আই। ফাইনাইট ভার্ব আছে কয়টা? একটাই। তার মানে এখানে ক্লজ আছে কয়টা? একটাই ক্লজ, এবং সেটা প্রিন্সিপাল ক্লজ। যদি কোনো একটা সেন্টেন্স একটা মাত্র ক্লজ দিয়ে গঠিত হয় এবং সেটা যদি প্রিন্সিপাল ক্লজ হয়, সেটাকে বলা হয় ইংরেজিতে সিম্পল সেন্টেন্স। কি বলে বলেন? এটা কোন সেন্টেন্স বলে? এই যে প্রথম হচ্ছে সিম্পল। তাহলে বলেন সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? একটাই সাবজেক্ট থাকবে, একটাই কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। দেখেছেন 1+1, একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব। এটাই হচ্ছে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য। আপনাকে যদি কেউ বলে আপনি একটা সিম্পল সেন্টেন্স তৈরি করেন, ডেফিনেটলি আপনাকে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব রেখেই আপনাকে ওই সেন্টেন্সটা তৈরি করতে হবে। তাহলে আমি আবার একটু বলছি, একটা সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব যদি হয়,
এবং সেটা যদি প্রিন্সিপাল ক্লজ হয়, ডেফিনেটলি ওই বাক্যটা একটা কি সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব থাকে। গট ইট? ক্লিয়ার? জি, আমি সেকেন্ড বাক্যে যাব। জি, ঠিক আছে। এবার বলেন আই হ্যাড এ পেন, এটা কি একটা ক্লোজ? হুইচ আই বট, এটাও একটা ক্লোজ। দুইটা ক্লোজ আছে। প্রথম বাক্যে কিন্তু দুইটা ক্লজ ছিল না, ক্লজ ছিল একটাই। এবং পরের বাক্যটাতে আমরা দুইটা সেন্টেন্সটাতে আমরা দুইটা ক্লজ দেখতে পাচ্ছি। এখন কেউ একজন আমাকে বলেন, আর ধরেন আমি বললাম জাস্ট এরকম, আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। আমি কি বলছি আপনি বুঝছেন? বুঝছেন? তার মানে এটা কোন ক্লজ হবে বলেন? নো নো, ক্লজ কোন ক্লজ হবে? প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? এবার ধরেন আমি আমি এটা লিখি নাই, আই হ্যাড এ পেন এটা আমি উল্লেখ করি নাই, আমি বললাম হুইচ আই বট, যেটি আমি কিনেছিলাম, আগে কিছু বলি নাই। অর্থ প্রকাশ করে? করে না। কিন্তু সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্বও আছে, বাক্য তৈরির সকল উপাদান বিদ্যমান, কিন্তু অর্থ প্রকাশ করতে পারে না। আই হ্যাড এ পেন এই কথাটা না বললে এই কথাটা অর্থ দিতে পারে না। দিতে পারে? পারে না। এই যে এই ক্লজটা এই ক্লজের অধীনস্থ, এটা না বললে এটা অর্থ প্রকাশ করতে পারে না। এই জন্য এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বুঝাতে পারলাম? সাবঅর্ডিনেট মানে অধীনস্থ থাকা, এই জন্য এটার নাম কি সাবঅর্ডিনেট ক্লজ। এটার আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিসি, মানে ডিপেন্ডেন্ট ক্লজ মানে নির্ভরশীল থাকে, সে এটার উপর নির্ভরশীল থাকে, এই জন্য তাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলে। এবার আপনারা আমাকে একটু বলেন যে এই সেকেন্ড বাক্যে কয়টা ক্লজ আছে? দুইটা, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা কি সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এখানে একটা হুইচ আছে, দেখতে পেয়েছেন? হুইচ বলেন এটারে কি বলে? সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে না? এই কনজাংশনটার নাম হচ্ছে ক্লজ মার্কার বলে, লিঙ্কার্স বলে, অনেক কিছু বলে, কিন্তু এটার মৌলিক নামটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন প্রশ্নটা হচ্ছে এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এটা যুক্ত হয়েছে বলেই এটার নাম সাবঅর্ডিনেট ক্লজ। আমি কি বুঝাইতে পারছি? সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে বলেই এটার নাম হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন আপনারা আমি একটু বলি তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো? হ্যাঁ, এগুলো আমি পরে লিখে দিব, আগে আমি মুখে বলছি, আপনারা শুনেন। হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, অলদো, ইভেন দো, দো, সিন্স, অ্যাজ, টিল, আনটিল, বিফোর, আফটার, ইফ, আনলেস, প্রোভাইডেড, দ্যাট, এগুলো হচ্ছে এই যে যতগুলো শব্দ আমি বলেছি এই সবগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তার সাথে যে ক্লজটা থাকবে সেই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ। আর পৃথিবীর কোন একটা বাক্যে যদি একটা সাবঅর্ডিনেটিং ক্লজ চলে আসে সেই বাক্যটা আজীবন কমপ্লেক্স সেন্টেন্স হবে। বুঝাতে পারলাম? তাহলে বলেন কমপ্লেক্স সেন্টেন্সের সম্পর্ক কার সাথে? বলেন সাবঅর্ডিনেট ক্লজের সম্পর্ক কার সাথে? কমপ্লেক্সের সাথে। প্রিন্সিপাল ক্লজের সম্পর্ক কার সাথে? সিম্পল সেন্টেন্সের সাথে। বুঝাতে পারতেছি? সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকা মানেই হচ্ছে বাক্যটা কমপ্লেক্স হবে। বুঝাতে পারছি এটা? হ্যাঁ। তাহলে এবার আসেন আমরা কিভাবে চিনতে পারবো এটা প্রিন্সিপাল ক্লজ এটা সাবঅর্ডিনেট ক্লজ? বলেন তো। এই যে দেখেন প্রিন্সিপাল ক্লজের আগে কোনো ক্লজ মার্কার থাকে না, কনজাংশন থাকে না। হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, অলদো, ইভেন দো, দো, সিন্স, অ্যাজ, টিল, আনটিল, বিফোর, আফটার, ইফ, আনলেস, প্রোভাইডেড, এরকম কোনো ক্লজ মার্কার থাকবে না। সেটা হচ্ছে সিম্পল প্রিন্সিপাল ক্লজ। এই যে দেখেন এটা শুরুতেও নাই, এটা শুরুতেও নাই, কিন্তু এটা শুরুতে একটা হুইচ আছে, তার মানে এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন মিন্স বাক্যটা কমপ্লেক্স হবে। উইদাউট সাবঅর্ডিনেটিং ক্লজ দেয়ার ইজ নো কমপ্লেক্স সেন্টেন্স এক্সিস্টেড ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কোনো সাবঅর্ডিনেটিং কোনো কমপ্লেক্স সেন্টেন্সের অস্তিত্ব নেই যদি না সেখানে সাবঅর্ডিনেট ক্লজ না থাকে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা সাবজেক্ট থাকবে? দুইটা। আর ফাইনাইট ভার্ব থাকবে কয়টা? দুইটা। এই যে দেখেন হ্যাড একটা ফাইনাইট ভার্ব, বট একটা ফাইনাইট ভার্ব, আই একটা সাবজেক্ট, এই আই একটা সাবজেক্ট, সাবজেক্ট হলো দুইটা, ফাইনাইট ভার্বও দুইটা। এবং সাথে অবশ্যই একটা কি থাকবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। কেমন? সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। ঠিক আছে? এই কমপ্লেক্স সেন্টেন্স ক্লিয়ার? ওকে ওকে, এবার আসেন আই হ্যাড এ পেন, আমার একটি কলম আছে, বলেন অর্থ প্রকাশ করে কিনা? তাহলে কোন ক্লজ? কোন ক্লজ? আচ্ছা, আই বট দা পেন, বলেন অর্থ প্রকাশ করে কিনা? তাহলে এটা কোন ক্লজ? হ্যাঁ। এবার আপনি আমারে বলেন ক্লজ কয় প্রকার বলেছিলাম?
প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা কি কোঅর্ডিনেট ক্লজ। তো সেই কোঅর্ডিনেট ক্লজটা কই? হ্যাঁ, এই যে এটা একটু বুঝতে হবে কেমন। এই যে এখানে একটা এন্ড আছে না, এখানে একটা এন্ড আছে না, এই যে হুইচ, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, অল দো, ইভেন দো, দো, সিন, জাস্ট, স্টিল, আনটিল, বিফোর, আফটার, ইফ, আনলেস, সেখানে কিন্তু আমি এন্ড নামে কোনো শব্দ বলেছি? বলি নাই। এই আপনারা জানেন এটা একটা সূত্র আছে, অনেকে জানবেন, ফ্যান বয়েস, ঠিক না? আচ্ছা আমি এগুলো লিখে দিব। ফ্যান বয়েস মানে হচ্ছে ফর, এন্ড, নর, বাট, ইয়েট, এগুলো থাকলে আর কি। এটার নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হওয়ার কারণে এটার নাম যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হওয়ার কারণে এটার নাম কি প্রিন্সিপাল ক্লজ হবে না কোঅর্ডিনেট ক্লজ হবে? হ্যাঁ, এই যে এন্ড যুক্ত যে ক্লজটা আছে তাকে কি বলা হয়? কোঅর্ডিনেট ক্লজ বলা হয়, কেমন? তাহলে কোঅর্ডিনেট ক্লজ থাকা মানেই বাক্যটা হচ্ছে কম্পাউন্ড হবে। বাক্যটা কি হবে? কম্পাউন্ড, কম্পাউন্ড সেন্টেন্স হবে, কেমন? সরি, এই কম্পাউন্ড সেন্টেন্সও দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। পার্থক্য হচ্ছে এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, সিসি, মানে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, কেমন? তাহলে প্রিন্সিপাল ক্লজের সম্পর্ক সিম্পল সেন্টেন্সের সাথে, সাবঅর্ডিনেট ক্লজের সম্পর্ক কমপ্লেক্স সেন্টেন্সের সাথে, কোঅর্ডিনেট ক্লজের সম্পর্ক কম্পাউন্ড সেন্টেন্সের সাথে। বুঝতে পারলাম? যেখানে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে বাক্যটা চোখ বন্ধ করে বলে দিবে কমপ্লেক্স সেন্টেন্স। যেখানে সিম্পল থাকবে, একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেটা ডেফিনেটলি সিম্পল সেন্টেন্স। যেখানে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে সেটা কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পারছি আমি? এবার বলেন তাহলে, আমি যদি বলি কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি? বলেন পার্থক্য কি হবে? দুইটাতে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। পার্থক্য হলো একটাতে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে আর একটাতে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে। ক্লিয়ার? ওকে, এবার বলেন সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠিত হয়, কি কি উপাদান থাকে, এটাকে আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি? আচ্ছা, এখন আমি তাহলে ডিরেক্টলি একটু অ্যাপ্লিকেশন করব। হ্যাঁ, অ্যাপ্লাই করব। আমি একটু অ্যাপ্লাই করি, তাহলে আমার আমার বুঝতে সহজ হবে আর কি। এখন আমি ওই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো এবং কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি লিখে দিতে হবে? ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। ওকে, লিখে নেন। তো আমি এত কিছু না করে আমি তো এই করতে পারি, আমি নেক্সট একটা নতুন স্লাইড নিতে পারি। ওকে, আচ্ছা এবার আসেন। লিখেন সাবঅর্ডিনেটিং কনজাংশনস। হ্যাঁ, এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন লিখেন। হ্যাঁ, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হুইচ, হুজ, অলদো, দো, ইভেন দো। তারপর লিখেন ইফ, আনলেস, ইন কেস। তারপর লিখেন বিকজ। তারপর লিখেন সিন্স। তারপর লিখেন এজ। এরপর লিখেন আফটার। তারপর লিখেন হচ্ছে বিফোর। ঠিক আছে, তারপর লিখেন দ্যাট। তারপর লিখেন টিল। তারপর লিখেন আনটিল। আনটিল একটা এল হবে।
এগুলো লিখেন, হ্যাঁ, টিল আনটিল, হ্যাঁ হ্যাঁ, হয় পরে হাউ, হোয়াই, হুইচ, হুজ, ঠিক আছে। although, even though, though, since, as, till, until, before, after, if, unless, provided that, that, এগুলো থাকলে আর কি, কেমন, till, until, যাই হোক। তারপর as, so, as থাকলো কমপ্লেক্স হয়, as, so, as, এগুলো থাকলো তোমার কমপ্লেক্স হয়। আচ্ছা যাক, এই এই শব্দগুলো থাকলে সাধারণত সেই বাক্যটা কি হবে বলেন তো? স্যার হুম, দোয়াল দো পরে কি ওয়াল দো দোর পরে ইভেন দো, অলদো, দো, ইভেন দো, এমন কি যদিও আর কি, ঠিক আছে। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি, বলেন এই এই শব্দগুলো থাকলে সাধারণত সেই বাক্যটা কি হয়? ইয়ে হয় কি হয়? কমপ্লেক্স। কমপ্লেক্স হয়, জি। আবার দেখেন টিলের পরে কিন্তু অনেক সময় টিলটা প্রিপজিশন হিসেবে ইউজ হয়। আনলেসের পর ডিরেকশন দেন, আনলেসের পর আনলেস এর পরে হচ্ছে ইন কেস, ইন কেস, ইন কেস, ঠিক আছে। ওকে, এগুলো থাকলে সাধারণত সে বাক্যটা কি হবে? কমপ্লেক্স হবে। কমপ্লেক্স। হ্যাঁ, আমি আবার বলছি যে টিল আবার এটা প্রিপজিশন হিসেবে ইউজ হয়, টিলের পরে ক্লজ থাকতে হবে তখনই এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। আনটিলের পরে ক্লজ থাকতে হবে তখন এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। যদি এটা প্রিপজিশন হিসেবে ফাংশন করে তখন কিন্তু হবে না, এটা একটু মনে রাখেন। শুধুমাত্র ক্লিয়ার ক্ষেত্রে না, আফটারের ক্ষেত্রে হতে পারে, আফটার কমপ্লিটিং দা ওয়ার্ক, আফটার কমপ্লিটিং দা ওয়ার্ক। এখন এটা তো কমপ্লেক্স সেন্টেন্স হবে না, এটা তো সিম্পল। আফটার কমপ্লিটিং দা ওয়ার্ক আই ওয়েন্ট টু মস্ক বা আই ওয়েন্ট টু স্লিপ। হ্যাঁ, এই যে তোমার মানে বিশুদ্ধ আফটারের পরে ক্লজ থাকতে হবে, মানে কনজাংশন মানে এর পরে ক্লজ থাকতে হবে, কেমন, তখনই এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। যদি এগুলো প্রিপজিশন হিসেবে কাজ করে তখন কিন্তু হবে না। আমি কি বুঝাতে পারছি? জি, ঠিক আছে, ওকে। এখন আপনারা আমি কি পরের অন্য একটাতে যাব? লেখা শেষ? জি স্যার, স্যার এক মিনিট জি, লিখে নিন। ঠিক আছে, জি জি লিখে নেন। শব্দ তারপরে যদি ক্লোজ থাকে তবে কমপ্লিট। ভাই এটার নামই তো কনজাংশন, এটার নামই তো ক্লজ মার্কার, তার মানে এরপরে ক্লজ থাকতে হবে। যদি এগুলো প্রিপজিশন হিসেবে কাজ করে তাহলে তো আর এটা কমপ্লেক্সে পড়বে না। কমপ্লেক্স করতে হবে। জি, জি স্যার, ওকে, ঠিক আছে, জি। তাহলে আপনারা একটু লিখে নেন দ্রুত, আমি এক মিনিট টাইম দেওয়া লাগবে আর। ওকে, ঠিক আছে। এবার লিখেন হচ্ছে কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং কনজাংশনস। আমি বলেছিলাম ফ্যান বয়েস, কে জানি কথা বলতেছে অনেক। কেমন? এফ দিয়ে হচ্ছে ফর, এফ দিয়ে ফর, এ দিয়ে হচ্ছে এন্ড, এন দিয়ে হচ্ছে নর, বি দিয়ে হচ্ছে বাট, ও দিয়ে হচ্ছে অর, ওয়াই দিয়ে হচ্ছে ইয়েট, এস দিয়ে হচ্ছে সো। হ্যাঁ, এগুলোকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। এইগুলো থাকলে ওই বাক্যটা সাধারণত কম্পাউন্ড হয়। এগুলো থাকলে সাধারণত বাক্যটা কি হয়? কম্পাউন্ড হয়। দেখি একটা প্রশ্ন এসেছিল একবার, বিসিএস এ সম্ভবত এসেছে, সেটা হচ্ছে ডু অর ডাই। বলেন এটা কোন সেন্টেন্স বলতে পারবেন? হ্যাঁ, অর আছে না, এই যে অর আছে না, তাহলে এটা কি হবে? কম্পাউন্ড। জি, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল, এটা বিসিএস এসেছিল। জি, আপনারা একটু লিখে নেন।
স্যার এফটা কি এফ ফর হ্যাঁ, এফ দিয়ে ফর, ফরটা কনজাংশন হিসেবে ইউজ হয়, ফর প্রিপোজিশনও হয়, ফর কনজাংশনও হয়। ফর কি, ফর অর্থ কেন না, ঠিক আছে, যখন এটা বাক্যের শুরুতে আসে। স্যার এনতে হ্যাঁ হ্যাঁ, আরেকটা, এনতে নন না, ফর এন্ড এরপরে হচ্ছে নর, তারপর হচ্ছে বাট, তারপর হচ্ছে অর, তারপর হচ্ছে ইয়েট, তারপর হচ্ছে সো। ওকে, জি লিখা শেষ। হ্যাঁ আমি, হ্যাঁ বলেন বলেন, কোয়েশ্চেন বলেন। একটা ই তো হওয়ার কথা নেই ইলস এটা তো এলস, এলস এটা কি না এটা কনজাংশন হবে, কিন্তু ওটা থাকলে যে কম্পাউন্ড সেন্টেন্স হবে, ওই জন্য আমি এটা এখানে দেই নাই। ওটা একটু মানে অনেক সময় কমপ্লেক্সে বসে, অনেক সময় কম্পাউন্ডে বসে, এই জন্য। কেমন? জি স্যার জি, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি শেষ? স্যার ওকে, চলেন এবার ডিরেক্টলি হচ্ছে, জি বল, একটা প্রশ্ন হচ্ছে যে এটা শুধু অর্ডিনারি ক্ষেত্রে হবে যেটা জি মানে না, এটা কম্পাউন্ড সেন্টেন্স, এগুলোর নাম কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কনজাংশন গুলো থাকলে সাধারণত সে বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। আবার কোঅর্ডিনেটর হবে না না, কোঅর্ডিনেট সেন্টেন্স মানে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে সেই বাক্যটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এবার বুঝছেন? কোঅর্ডিনেটর তো প্রকার আছে কোঅর্ডিনেট বলতে তো কোনো সেন্টেন্সের প্রকার নেই, কনজাংশনের প্রকার আছে। প্রকার বলতেছে কনজাংশন তো হবে তাহলে এটা না, এটা কোঅর্ডিনেটিং কনজাংশন ঠিক আছে, ওটা নিয়ে তো কোনো সমস্যা নাই, কিন্তু কোঅর্ডিনেশন কনজাংশন থাকলে সেই বাক্যটা কম্পাউন্ড হবে, আমি সেটাই বুঝাতে চাচ্ছি। ঠিক আছে জি, দেখেন এবার আমি আপনাদেরকে একটা বাক্য দিলাম, আপনারা আমার বলবেন আই নো দা বয়, আমি ছেলেটাকে জানি বা চিনি। বলেন এটা কোন সেন্টেন্স, বলেন। সিম্পল সিম্পল, ইয়েস। এখন এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করেন, এমন ভাবে করতে হবে যেন বাক্যের অর্থ ঠিক থাকে, অর্থ চেঞ্জ করে কিন্তু করা যাবে না। কমপ্লেক্স হ্যাঁ, এটাকে কমপ্লেক্স করতে হবে। আমরা জানি এটা যে সিম্পল, এটা আমি বুঝলাম কিভাবে, একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব আছে, এই জন্য এটা এটা হচ্ছে সিম্পল। এম আই রাইট? জি, তাহলে এই বাক্যটাকে আমরা কমপ্লেক্স করব। তাহলে কমপ্লেক্স করা মানে কি বলেন তো? দুইটা ক্লজ থাকবে, একটা ক্লজকে ভেঙে দুইটা ক্লজ করতে হবে, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট। এম আই রাইট? এমন ভাবে করতে হবে যেন বাক্যের অর্থ ঠিক থাকে। বলেন এবার আপনারা করেন, দেখি আপনারা একটা করে বলেন আমাকে, দেন আমি করে দিব। আচ্ছা ঠিক আছে, আই নো দা বয়, ঠিক আছে, এটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, তাহলে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আনতে হবে, ঠিক না? আমি নিয়ে আসলাম হু, হু হি ইজ। এখন কি এটা কমপ্লেক্স হয়েছে? হয়েছে, কমপ্লেক্স হয়েছে? বলেন আই নো দা বয় হু হি ইজ, আমি যে ছেলেটাকে চিনি মানে সে কে হয় সেটা আমি জানি। এখন বলেন বাক্যটা কি আই নো দা বয়, যে কথা আই নো দা বয় হু হি ইজ, একই কথা না? একই কথা জি, তাহলে এই যে একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট আর এটা প্রিন্সিপাল ক্লজ। এখন বলেন বাক্যটা কমপ্লেক্স হয়েছে, বাক্যের অর্থের কোনো সমস্যা হয়েছে নাকি অর্থ ঠিক আছে? এই যে কমপ্লেক্স হয়ে গেছে, এই যে আপনি যখন মানে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেটা জানলে বাক্যটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এটাকে কি আর কোনোভাবে আমি কি এটাকে কমপ্লেক্স করতে পারবো না? আমি কি বলতে পারি না দিস ইজ দ্য বয় হু ইজ নোন টু মি,
এটি হচ্ছে সেই ছেলে যে আমার কাছে পরিচিত। এটা কি এই যে দিস ইজ দ্য বয়, এটা প্রিন্সিপাল ক্লজ, হু ইজ নোন টু মি এটা সাবঅর্ডিনেট ক্লজ। বলেন এটাও কি কমপ্লেক্স হয় নাই? জি জি জি, অনেকভাবে আপনি করতে পারবেন, অনেকভাবে করতে পারবেন, বাক্যের মূল অর্থ ঠিক থাকলে হলো। এই যে দেখেন এটাও কিন্তু একটা কমপ্লেক্স, আমি এটাকে কিন্তু কমপ্লেক্স করেছি। এবার বলেন এটাকে কম্পাউন্ড করেন তো, কম্পাউন্ড সেন্টেন্স করেন তো এটাকে। দেখি এটাকে কম্পাউন্ড করেন, তাহলে এটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে সিম্পল, আর এই দুটো হচ্ছে কমপ্লেক্স। কেমন? কমপ্লেক্স। এবার এটাকে আমরা কম্পাউন্ড করব, বলেন কেমনে হবে দেখি, একজনে বলেন, যে কোনো একজন অন করে বলেন। আমি কি নাম ধরে বলবো? দেখি যে কোনো একজন, ছেলেরা বলতেছিল অনেকক্ষণ ধরে, যারা মেয়ে পার্টিসিপেন্ট আছেন তাদের থেকে একজন বলেন এটা কম্পাউন্ড কি হবে। আর কথা না বললে আমি নাম ধরে বলবো। the boy হ্যাঁ, দা বয়, the boy uh, no and এখানে কিছু প্রবলেম পরিবর্তন করতে হবে না একটু। না না আপনি কম্পাউন্ড করলেই হয়, অর্থ ঠিক রেখে কম্পাউন্ড করেন। কম্পাউন্ড মানে কি, দুইটা প্রিন্সিপাল ক্লজ মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন হবে এবং দুইটাই সমানভাবে অর্থ দিতে পারবে। মানে the boy no and he is দেখেন তো এটা কম্পাউন্ড হয়েছে কিনা। দিস ইজ দ্য বয় অ্যান্ড আই নো হিম। হ্যাঁ, হয় নাই? হ্যাঁ, এই যে এটা হচ্ছে কম্পাউন্ড। কেমন? কম্পাউন্ড। হ্যাঁ, এটা অর্থ আপনাকে একটু চিন্তা করে আনতে হবে না। আমি তো কোনো রুলস মনে রাখি না, কিন্তু আমি তো চেঞ্জ করি। এই যে আমি করি চেঞ্জটা, এমন না যে আমি কোনো রুলস মনে রাখি। সিম্পল কমপ্লেক্সের কোনো রুলস আমি ওভাবে মনে রাখি, বিষয়টা কিন্তু এরকম না। আমি জাস্ট একটু ওভারভিউ দিই কেমন একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। আমি এমন ভাবে গঠন করার চেষ্টা করি যেন অর্থটা ঠিক থাকে। কম্পাউন্ড হইলে হইছে তো, বুঝেন নাই? আচ্ছা যাক, এখন আপনারা আমার কথাটা বুঝছেন কিনা বলেন। এই যে আমি একটা বাক্যকে যে ডিরেক্টলি এতক্ষণ ধরে যা শিখালাম সেটা প্র্যাকটিক্যাল ভাবে যে আপনাকে দেখালাম, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে ট্রান্সফর্ম হয়, এটা এতটুকু বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাহলে এখন আমি আরেকটা বাক্য দিব, সেটা আপনি করবেন। ঠিক আছে, আপনারা করবেন। আচ্ছা, সেন্টেন্সটা হচ্ছে এরকম। দ্য বয় হু ইজ প্লেইং ক্রিকেট ইজ মাই ব্রাদার। একটা বাক্য, এটা একটা বাক্য। আর আমি আরো একটা বাক্য দিচ্ছি। This the book which is written by Nazrul is excellent. হ্যাঁ, আপনারা আমাকে এই দুইটা বাক্যের সিম্পল করে দিবেন। সিম্পল।
প্রথম বাক্যটা একটু সিম্পল করেন, দেখি পারেন কিনা। হ্যাঁ, আমি যার নাম জিজ্ঞেস করব উনি রিপ্লাই দিবেন। আপনাদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম প্রথমটা করার জন্য। 1 মিনিট টাইম, প্রথমে প্রথমটা করেন। দিস ইজ দ্য বয় হু ইজ প্লেইং ক্রিকেট ইজ মাই ব্রাদার। প্রথমটা দাও, বয় ইজ প্লেইং ক্রিকেট ইজ মাই ব্রাদার, এটুকু বললে হবে না? আচ্ছা, সেটা আমি পরে বলবো, আগে আপনি চিন্তা করেন। আচ্ছা, এটা যে এটা কোন সেন্টেন্স? এমনি এটা যেটা দিয়েছে এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে বুঝলাম? এই যে দা বয় ইজ মাই ব্রাদার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হু ইজ প্লেইং ক্রিকেট, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক না? তাহলে একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট নিয়ে যেটা গঠিত হয় সেটা কমপ্লেক্স সেন্টেন্স, আমরা জানি, কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, বলেন একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম কি? সিম্পল সেন্টেন্সে কয়টা সাবজেক্ট আর কয়টা ফাইনাইট ভার্ব থাকে বলেন? তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব এই বাক্যে থাকতে পারবে, এবং এমন ভাবে চেঞ্জ করতে হবে যেন অর্থ ঠিক থাকে। এবার বলেন, তাহলে এই যে ক্লজটা আছে সেটাকে আমি রিডিউস ক্লজ করে দিলে হয়ে যায় না? এটা সিম্পল হয়ে যাবে না? মানে এখানে যে দুইটা ক্লজ আছে তার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটাকে যদি আমরা ফ্রেজ করে দেই তাহলে কি এটা সিম্পল হবে না? তাহলে বলেন এই ক্লজটাকে আমরা কিভাবে ফ্রেজ করব বলেন? ওই যে ক্লজ এবং ফ্রেজের মধ্যে একটা পার্থক্য বলেছিলাম। বলেন ক্লজে অবশ্যই কি কি থাকে? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। আর ফ্রেজে অবশ্যই কি থাকতে পারবে না? ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকতে পারবে না। এই যে এবার বলেন, আপনারা যারা বলেন এই প্লেইংটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে প্লেইং যদি ফাইনাইট ভার্ব হয় এই বাক্য থেকে আমাকে প্লেইংটা তুলে দিতে হবে না? এখন প্লেইংটা যদি আমি তুলে দিই তাহলে এই বাক্যের কোনো অর্থ থাকবে? ফুল মিনিংটা আসবে? এই জন্য বলেন, তাহলে আমি কোন দুইটা জিনিস তুলে দিই বলেন তো? সাবজেক্ট তুলে দিব। সাবজেক্ট কোনটা তুলে দিব? এই যে হুটা তুলে দিলাম, কেমন? সাবজেক্ট তুলে দিলাম। এবার বলেন কোন ভার্ব তুলে দিতে হয়? ফ্রেজের মধ্যে, ক্লজের মধ্যে, মানে ফ্রেজের মধ্যে কোন ভার্ব থাকতে পারে না? ফাইনাইট ভার্ব। তাহলে বলেন ইজ এবং প্লেইনের মধ্যে কোনটা ফাইনাইট ভার্ব? হ্যাঁ, তো যারা বলে এই প্লেইংটা ফাইনাইট ভার্ব তাহলে তো বাক্য থেকে প্লেইনকে তুলে দিতে হবে। তাহলে ফাইনাইট ভার্ব কোনটা? ইজ। এবার দেখেন তো বাক্যটা অর্থ ঠিক আছে কিনা। দা বয় প্লেইং ক্রিকেট, সরি উফো, দা বয়, এই যে দা বয় প্লেইং ক্রিকেট, এই প্লেইংটা মডিফাই করতেছে কাকে? দা বয় কে। এটা প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক না? প্রেজেন্ট পার্টিসিপল। দা বয় প্লেইং ক্রিকেট ইজ মাই ব্রাদার। দেখেন বাক্যটা কমপ্লেক্স থেকে কি হয়ে গেল? সিম্পল হয়ে গেল। এম রাইট? এই বুঝতে পেরেছেন? হুম, হ্যাঁ, আমি তো স্টেপ আপ দিতেই হবে। স্টেপ আপ না দিলে তো এটা দুটো ফাইনাইট ভার্ব থাকতেছে বাক্যে, তাহলে তো এটা সিম্পল হবে না। এবার বুঝছেন? সবাই বুঝছেন? এটা সবাই বুঝছেন কিনা বলেন তো? এটা রিপ্লাই দেওয়া যায় না? মেসেজে রিপ্লাই দেওয়া যায় না? আচ্ছা যাক, ওকে। প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনার এটা যে সিম্পল সেন্টেন্স, তাহলে এটা যে সিম্পল হলো তার প্রমাণ কি? কারণ এখানে একটাই সাবজেক্ট আছে, একটাই ফাইনাইট ভার্ব আছে। এটা ফাইনাইট না, এটা তো নন ফাইনাইট ভার্ব, এই জন্য তো এটা সিম্পল, নাকি? এবার বুঝছেন? এবার বুঝতে পেরেছেন সবাই? প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল, মানে এটা নন ফাইনাইট ভার্ব। আমরা তো বাক্যে ফাইনাইট ভার্ব রাখতে পারবো না, রাখলে তো এটা, হ্যাঁ
একজন একটা উত্তর দিয়েছে দা বয় ইজ মাই ব্রাদার প্লেইং ক্রিকেট, সমস্যা নাই, তখন ব্রাদারকে প্লেইং ক্রিকেট মডিফাই করে হবে আর কি, সমস্যা নাই তো, ঠিক আছে। কিন্তু আসলে যে যিনি প্রথমে থাকেন তাকেই মিন করতে হয়, সাবজেক্টকে মিন করতে হয়। কেমন? দা বয় প্লেইং ক্রিকেট ইজ মাই ব্রাদার, অ্যান্টিসিডেন্টের পরে বসাইতে হয়, এই জন্য আর কি। এবার দেখি আপনাদেরকে আমি একটা তো দেখাই দিলাম, দেখি এবার এটাকে আপনারা এটাকে হচ্ছে কি করেন, সিম্পল করেন, দেখি এটাকে সিম্পল করেন তো, করতে পারবেন? সেকেন্ড বাক্যটাকে সিম্পল করেন। হ্যাঁ বলেন তো। ইয়েস, এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হুইচ এবং ফাইনাইট ভার্ব ইজ। এখন দেখেন তো এটা সিম্পল হয়ে গেছে না, বি থ্রি, এটা তো ফাইনাইট ভার্ব না, এটা তো নন ফাইনাইট ভার্ব, তাহলে হয়ে গেছে না দা বুক রিটেন বাই নজরুল ইজ এক্সিলেন্ট, এটা পাস্ট পার্টিসিপল, এটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল, এটা বি থ্রি পাস্ট পার্টিসিপল যেটা বুককে মডিফাই করছে, ঠিক না? এই যে আমি কমপ্লেক্স থেকে কি করলাম, সিম্পল করলাম। এখন বলেন হয়েছে না সিম্পল? ওকে, ঠিক আছে। এবার আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই, সেটাকে করে দিবেন, কেমন? আচ্ছা, বলছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, বলেন এটা কোন কোন সেন্টেন্স? কমপ্লেক্স। কমপ্লেক্স, ওকে। আপনারা জানেন এটা এটা সো দ্যাট আছে, ঠিক না? এবার বলেন এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে কিভাবে করব? এমন ভাবে করতে হবে বাক্যের অর্থ ঠিক থাকতে হবে। হি ইজ টু উইক টু ওয়াক। হ্যাঁ এটা তো জানেন দেখি সবাই। এই যে হি ইজ, এই যে সো এর পরিবর্তে কি বসবে? টু উইক টু, এই যে তখন এটা পুরোটা বাদ যাবে, শুধু এটাই বসবে টু ওয়াক, ঠিক না? ঠিক আছে, এই যে সিম্পল থেকে সরি কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে গেল, হি ইজ টু উইক টু ওয়াক। ইয়েস, এবার আসেন, এখন আমি আরেকটা বাক্য বলবো, সেটাকে আপনারা সিম্পল করবেন, বা কি এটা একটু বলবেন আমাকে। আমি বললাম ইফ ইউ কাম আই উইল গো। কমপ্লেক্স সেন্টেন্স আছে। এটা কমপ্লেক্স আছে কিভাবে? এই যে ইফ আছে, ঠিক না? এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক না? এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। দেখি এটাকে তাহলে সিম্পল কিভাবে করব। আমার একটা প্রশ্ন ছিল যে বলো। ওই শুরুর বাক্যটা আমি তো লাস্টটা করি উই ক্যান নট, ওটাকে করি এটাকে বাদ দিয়ে। না মানে আগেরটাকে বাদ দিয়ে মানে কোনটা বুঝলাম না। হি ক্যান নট ওয়াক এটাকে করলে হি ক্যান নট ওয়াক, তারপর বলেন এরপর কি করবেন? তো টু উইক কথাটা কোথায় নেবেন? সে হাঁটতে পারে না। হ্যাঁ, না সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, দুর্বল কথাটা আসতে হবে তো, আপনি তো নিজের মন মতো করলে হবে না, পূর্ণাঙ্গ অর্থটা তো থাকতে হবে। বা আপনি এটা করতে পারেন ফর বিং উইক, হ্যাঁ ফর বিং উইক দুর্বল হওয়ায় হি ক্যান নট ওয়াক, এটা সিম্পল হবে, বুঝতে পারছি? সাথে গিয়ে উপর বিং উইক লাগতে হবে, লাগাতে হবে। হ্যাঁ ফর বিং উইক মানে দুর্বল হওয়ায় হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, এটা সিম্পল হবে, ঠিক আছে? একটু বিষয় আচ্ছা আগে এটা বলেন, এটা বলেন ইফ ইউ কাম আই উইল গো, দেখি এটাকে সিম্পল করেন। এটা এটুকু বললে হয় না স্যার? বলেন কি বললে হবে, বলেন যদি তুমি আসো তাহলে আমি যাব,
তাহলে এমন ভাবে সিম্পল করতে হবে, এই শর্তগুলো থাকতে হবে। পারবেন? In case of your term, in case of the পড়া যাবে স্যার? না না, আচ্ছা এটা যখন ইফ থাকে তখন বাই দিয়ে করতে হয়। বাই কামিং, আসার মাধ্যমে, বাই কামিং আই উইল গো। হ্যাঁ, মানে আমি আচ্ছা আর একটু সহজ এক্সাম্পল দিই, তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে, না হলে এটা আসলে বোঝা যায় না। আমি একটা সহজ এক্সাম্পল দিই। ইফ ইউ স্টাডি, ইউ উইল মানে ইফ ইউ স্টাডি, তারপর হচ্ছে আপনার ইউ উইল পাস। যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি কি করবে? পাস করবে। এখন বলেন তো এটাকে যদি আমরা কি বলি, এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে বাই স্টাডিং, ঠিক না? বাই স্টাডিং, ইফ ইউ স্টাডি হার্ড আমি দেই না আর কি, বাই স্টাডিং পড়াশোনা করার মাধ্যমে ইউ উইল পাস। ঠিক আছে কিনা বলেন তো? এটা কি প্যাসিভ হয়ে গেল না? এই যে আমি ইফ ইউ স্টাডি এটাকে ফ্রেজ করে দিয়েছি, বাই স্টাডিং করে দিয়েছি, হয় নাই? স্যার একটা কথা আছে, হ্যাঁ, আমাদের এই সমস্ত জ্ঞানগুলো যোগ করতে হবে স্যার, এটা একটু বলুন। না এটা শুনেন, এগুলো চর্চা করতে হবে, তখন আসবে। এটা তো একদিনে আসবে না, এটা তো আর একদিনে আসবে না। যে এই যে কোনটার সাথে কোনটা অর্থটা কেমনে মিলাইতে হবে, এটা কিন্তু আপনাকে চর্চা করতে হবে। বাক্য দেখে দেখে চিন্তা করতে হবে, চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তখন আসবে। একদিনে তো আর এটা আসলে আসবে না, কারণ এটা হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিষয়, এখানে ল্যাঙ্গুয়েজ কানেক্টেড আছে। সো এই জন্য এগুলো চর্চা করতে হবে, কিছু কিছু বিষয় হুট করে আসবে না। এটা এই বিষয়গুলো, হ্যাঁ এটা স্যার রুলের মধ্যে নাই, এটা বলতে চান আর কি। না, রুলের মধ্যে না, এটা রুল আছে, ঠিক আছে। ইফ ইউ স্টাডি থাকলে ইফ এর পরে পজিটিভ থাকলে বাই দিয়ে করে, ইফ এর পরে নেগেটিভ থাকলে উইথাউট দিয়ে করে। যেমন আমি যদি বলি ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড ইউ উইল ফেল, তাহলে উইথাউট স্টাডিং হার্ড ইউ উইল ফেল, এরকম হবে। নিয়ম আছে, এটার নিয়ম আছে, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে কোনটা কি আসবে। মানে যখন আমি বলি, যখন ইফ থাকবে, ইফ এর পরে যদি পজিটিভ থাকে, কেমন? তাহলে পজিটিভ থাকলে, ইফ এর পরে যদি পজিটিভ থাকে তাহলে বাই দিয়ে সিম্পল হয়, কেমন? ইফ এর পরে যদি নেগেটিভ থাকে তাহলে হচ্ছে উইথাউট দিয়ে কি হয়? সিম্পল হয়। বুঝাতে পারলাম? যেমন ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড ইউ উইল ফেল, তাহলে উইথাউট স্টাডিং হার্ড ইউ উইল ফেল, এরকম হবে। ঠিক আছে? জি, এবার আসেন, এটা গেল একটা বিষয়। এখন আপনাকে আরেকটা দেই একটু। এই যে আমরা প্রায় লিখি, ঠিক না? although he is good, যদিও সে ভালো, কিন্তু he did bad, কিন্তু সে খারাপ কাজ করে, he did bad work। Despite being good, হ্যাঁ, যাই হোক, জি জি। তাহলে এই যে although থাকলে একটা কথা একটা কথার বিপরীত হয়, ঠিক না? মানে কন্ট্রাস্ট মিনিং দেয়। যদিও সে ভালো কিন্তু সে খারাপ কাজ করে, তাহলে বিপরীত মিনিং দেয়। এই although থাকলে সেটাকে তুমি দুই ভাবে লিখতে পারবা, ইন স্পাইট অফও লিখতে পারবা, অথবা কি লিখতে পারবা? ডেসপাইট। দুই ভাবে করা যায়, ইন স্পাইটও দেওয়া যায় অথবা ডেসপাইট। কেমন? ইন স্পাইট অথবা ডেসপাইট বিং, এই যে ইস ভার্বেরটাকে আইএনজি করে দিতে হয়, এই যে এটা মানে নন ফাইনাইট ভার্ব, ইসটাকে আমরা নন ফাইনাইট ভার্ব করে দিয়েছি, বিং। ইন স্পাইট অফ বিং গুড, ভালো হওয়া সত্ত্বেও, হি ডিড ব্যাড ওয়ার্ক, সে খারাপ কাজ করে। আমি কি বুঝাতে পারলাম? ইন স্পাইট অফ বিং গুড, এই যে দেখেন আমি although he is good এই ক্লজটাকে ইন স্পাইট অথবা ডেসপাইট দিয়ে আমি ফ্রেজ করে দিয়েছি। এই যে একটা ক্লজ কমিয়ে দেওয়া মানে তো সিম্পল করে দেওয়া। ঠিক আছে? হুম,
হ্যাঁ, বিংটা আনতে হবে, না হলে তো তোমার অর্থ দিবে না। ইন স্পাইট অফ বিং গুড, ভালো হওয়া সত্ত্বেও, তাহলে হওয়া, এই যে হওয়া, এটার ভার্বটা আনতে হবে না? আচ্ছা, ইসের জন্য আনসার কি? বুঝি নাই। এটা কি স্যার ইসের জন্য? হ্যাঁ, ইজ ভার্বের কি আইএনজি ফর্মটা কি বলেন তো? টিং। হ্যাঁ, জানেন তো দেখি। এই যে বিটা হলো বেস ফর্ম, কেমন? এম, ইজ এবং আর, এই তিনটা হলো প্রেজেন্ট ফর্ম। ওয়াজ এবং অয়ার, এই দুটো হচ্ছে পাস্ট ফর্ম। আর বিন হলো তার পাস্ট পার্টিসিপল ফর্ম, আর বিং হলো তার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পারছি? ঠিক আছে? বি হলো বেস ফর্ম, এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর পাস্ট ফর্ম, বিন হলো তার পাস্ট পার্টিসিপল ফর্ম, আর বিং হলো তার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের শেষে আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, বললাম না? এটার ফর্মাল নেম প্রেজেন্ট পার্টিসিপল। ওকে ওকে, আপনারা একটু রিপ্লাই দিয়েন কেমন, তাহলে আমার একটু বুঝতে সহজ হয়। ওই টেক্সট করেন আর কি, টেক্সট করলে লিখা ওঠে, মেসেজে চ্যাটে তোমার দিলে হচ্ছে মানে লিখা ওঠে, আমি দেখতে পাই। ওকে ওকে, আমি আমি কি পরবর্তীতে যাব একটু আলোচনা শেষ, এটা বুঝছেন? আগেরটা বুঝছেন? হ্যাঁ, সব ক্লিয়ার। আচ্ছা, এখন ধরেন আমি আরেকটা বাক্য দিলাম এরকম, when he was poor he left the country. He left the country and age of 4. when he was 4, যখন তার বয়স 4 বছর ছিল, he left the country, সে দেশ ত্যাগ করে চলে গেল। এখন এটাকে আমাকে বলছে এটা সিম্পল করতে, তাহলে আমি কিভাবে করবো বলতো? At the age of 4, he ইয়েস left the country. ইয়েস, জাস্ট শুধু এটাকে আমরা ফ্রেজ করে দিব, এট দ্য এজ অফ 4, হ্যাঁ, হি লেফট দ্য কান্ট্রি। এই যে দেখেন প্যাসিভ হয়ে গেছে, সরি সিম্পল হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সিম্পল হয়ে গেছে, কেমন? হয়ে গেছে না? ওকে, আচ্ছা এবার চলেন কি লিখছি বলেন তো? সিন্স হি স্টাডিড হার্ড, যেহেতু সে কঠোর পড়াশোনা করেছিল, হি মেড এ গুড স্কোর, সে একটা ভালো স্কোর করেছিল। ঠিক আছে? Yes, sir. দেখি বলেন তো এটাকে আমরা সিম্পল করব কিভাবে? Because of his studying hard, he না, made. এখানে তো কারণ বোঝাচ্ছে না তো, এখানে কারণ বোঝাচ্ছে না তো। যেহেতু হ্যাঁ, যেহেতু বোঝাচ্ছে, কিন্তু কারণটা দিচ্ছে না। কারণ দিলে আমরা বিকজ অফ আনতাম, যদি বিকজ থাকতো। মানে পড়াশোনা করার মাধ্যমে সে ভালো একটা স্কোর করেছিল, বিষয়টা এরকম না? by studying hard, he made a good decision. হ্যাঁ, বাই স্টার্টিং হার্ড হতে পারে, অথবা শুধু স্টার্টিং হার্ড হতে পারে। কেমন? কোন একটা সেন্টেন্সের শুরুতে তোমার জিরান কিংবা প্রেজেন্ট পার্টিসিপলকে সাবজেক্ট হিসেবে নেওয়া যায় না? স্টার্টিং হার্ড, স্টার্টিং হার্ড মানে কি? কঠোর পড়াশোনা করেই নাকি? হ্যাঁ, তাহলে স্টার্টিং হার্ড, হি মেড এ গুড স্কোর। ঠিক আছে?
যেভাবে অর্থ বুঝে করতে হবে, কেমন, অর্থ বুঝতে হবে কিন্তু, না হলে আপনার কাছে জিনিসগুলো কঠিন মনে হবে। তাহলে আমি কিছু কয়েকটা বিষয় একটু সামারি করি, তাহলে আপনার জন্য একটু সহজ হয়ে যাবে। তাহলে আমরা যদি কখনো কোনো বাক্যে এটা দেখি, অল দো এবং হচ্ছে ইভেন দো, এগুলো যদি দেখি কমপ্লেক্সে, এগুলো যদি আমরা কমপ্লেক্সে দেখি, তাহলে তাকে যখন আমরা সিম্পল করব, কেমন, Despite by despite of. হ্যাঁ সিম্পল করলে তখন ইন স্পাইট অফ অথবা কি ডেসপাইট দিয়ে করব, কেমন, এই ডেসপাইট দিয়ে করব, তখন এটা কি হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে। জি, তখন এটা কমপ্লেক্স থেকে কি হয়ে যাবে, সিম্পল। ঠিক আছে, তারপর ঠিক একইভাবে যদি কোথাও এরকম থাকে বিকজ, হ্যাঁ বিকজ এর পরে যদি বিকজ যদি কমপ্লেক্সে থাকে, তাকে যখন আমরা সিম্পল করব তখন কি হয়ে যাবে বলেন তো, বিকজ অফ, ইয়েস, হ্যাঁ বিকজ অফ, সিম্পলে বিকজ অফ হয়ে যাবে। তারপর বলেন, কমপ্লেক্সে যদি ইফ থাকে, ইফ এর পরে পজিটিভ থাকে, তাহলে এখানে কি হয়ে যেতে পারে, হ্যাঁ বাই। আর যদি নেগেটিভ থাকে, তাহলে ইফ এর পরে যদি নেগেটিভ থাকে তখন কি হবে, উইদাউট, কেমন, জি উইদাউট। জি এভাবেই করতে হবে আর কি। আসলে এগুলো মনে রেখে পারবে না, এগুলো আসলে মনে রেখে কখনোই হয় না, এটা কোনো রিয়েলিস্টিক না। হ্যাঁ এই মনে রাখাটা রিয়েলিস্টিক না, আপনাকে জাস্ট ওই মেইন ফর্মুলাটা রাখতে হবে, কিভাবে আমি এটাকে অর্থ দিয়ে কমপ্লেক্স করব, সিম্পল করব, ওই যে সিম্পল যেভাবে গঠিত হয় সেভাবে অর্থপূর্ণভাবে করতে হবে। হুম, স্যার নেগেটিভ থাকলে বাই বলছেন যে, হ্যাঁ ইফ এর পরে যদি পজিটিভ থাকে, মানে ইফ ইউ ডু, পজিটিভ থাকলে বাই, আর ইফ এর পরে যদি ইফ ইউ ডোন্ট থাকে তখন হবে উইথাউট। নেগেটিভ থাকলেও উইদাউট। হ্যাঁ স্যার একটু দেখতেছেন আপনি। হ্যাঁ, দেখেন লিখেন, এখন দেখা যায়। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। স্যার একটু লাস্টে উইথ এর উপর লেখছেন যে উইথের সাথে উইদাউট, লাস্ট। এটা এক শব্দ, প্রিপোজিশন, উইদাউট মানে ছাড়া। আশা করি বুঝতে পেরেছেন, নাকি বুঝছেন কিনা, জি। তাহলে আপনার মূল কাজ হলো আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। একটা সিম্পল সেন্টেন্স একটা মাত্র সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব দিয়ে গঠিত হয়, কোনো ক্লজ মার্কার থাকে না। একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব থাকবে, মাঝখানে ক্লজ মার্কার থাকবে। একটা কম্পাউন্ড সেন্টেন্স, একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব থাকবে, মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। হুম, এইভাবে আসলে বিষয়গুলো আনসার করতে হয়। এখন আমি আপনাদেরকে এই জায়গা থেকে আরেক ধরনের প্রশ্ন হয়, আমি তারই দুইটা এক্সাম্পল দেই, তাহলে একটু বুঝতে সহজ হবে। হুম, আমি এখন একটা সেন্টেন্স দিচ্ছি, এটা আপনারা আমাকে আনসার দিবেন। দ্য স্টুডেন্টস ড্যাশ টু গেট চান্স ইন ডিইউ, মানে ঢাকা ইউনিভার্সিটি আর কি। আমি একটা অপশন দিলাম, আপনারা আমাকে একটু বলবেন
আপনারা আমাকে একটু উত্তর দিবেন কেমন, আগে একটু পড়েন। দ্য স্টুডেন্টস ড্যাশ টু গেট চান্স ইন ডিইউ, ওয়ান্ট, হু ওয়ান্ট, টু ওয়ান্ট, ওয়ান্টিং। ওয়ান্ট হবে ওয়ান্ট। আচ্ছা, এটা যে ওয়ান্ট হবে এটা আমরা কিভাবে বুঝলাম? এটা আমরা কিভাবে বুঝলাম দেখেন, যখন কোন একটা সেন্টেন্সের আপনি আনসার করবেন তখন দুইটা জিনিস আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, এই বাক্যে একটা সাবজেক্ট আছে কিনা, তার জন্য একটা ফাইনাইট ভার্ব আছে কিনা, ঠিক না? তাহলে এখানে একটা সাবজেক্ট আছে স্টুডেন্টস, আমি পুরো অংশে গিয়ে দেখতে পাচ্ছি এটা কোনো ফাইনাইট ভার্ব না, আমার একটা ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে এই চারটা অপশন থেকে যেখানে একটা ফাইনাইট ভার্ব আছে সেটাই উত্তর হবে না? তাহলে এই যে দেখেন, এটা নন ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, এখানেও ফাইনাইট ভার্ব আছে, এখানেও ফাইনাইট ভার্ব আছে, তাহলে দুইটা যে কোনো একটা হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এখানে হু ওয়ান্ট বসাই তাহলে এই বাক্যটা কমপ্লেক্স হয়ে যাবে। কমপ্লেক্স হলে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব লাগবে, এখানে কি দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব আছে? বলেন আছে? আমি যদি এখানে হুটাকে একটা সাবজেক্ট নেই, হু ওয়ান্ট বসাই, এই যে হু ওয়ান্ট যদি আমি এখানে বসাই তাহলে সাবজেক্ট হয়ে যাচ্ছে কয়টা? দুইটা, দ্য স্টুডেন্টস একটা, হু একটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাক্যটা যে একটা সিম্পল সেন্টেন্স, তাহলে এখানে কমপ্লেক্সের বিষয় কেন আসবে, ক্লজ মার্কার কেন আসবে? আমি কি বুঝাইতে পারছি? এই জন্য বি নাম্বার অপশন বাদ, উত্তর হচ্ছে শুধু ওয়ান্ট। কেমন? শুধু ওয়ান্টটা। এখন জাস্ট আমি আপনাদেরকে এই সেন্টেন্সটাকে আবার একটু ঘুরাই দেই, দেখি আপনারা কি উত্তর দেন। বলেন কোনটা হবে? হ্যাঁ। আচ্ছা এখন বলেন তো, এখন হু ওয়ান্ট কেন উত্তর হচ্ছে? কারণ দা স্টুডেন্টস একটা সাবজেক্ট, তার জন্য আমি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছি, ঠিক না? এরপর আমাকে আরো একটা সাবজেক্ট আরো একটা ফাইনাইট ভার্ব আনতে হবে, এম রাইট? তাহলে এখানে ওয়ান ফাইনাইট ভার্ব কিন্তু তার সাবজেক্ট নেই, হবে না, এটা নন ফাইনাইট ভার্ব হবে না, তাহলে হু ওয়ান্ট, সি নাম্বারটা উত্তর, ঠিক না? তাহলে বলেন কমপ্লেক্স কম্পাউন্ডের বিষয়গুলো এখানে অ্যাপ্লাই হচ্ছে না? Yes, sir. হ্যাঁ। এবার একটা প্রশ্ন, ক্রিটিক্যাল একটা প্রশ্ন আসছিল একবার, এটা সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা আসছিল, আমি একটু করে সেই বাক্যটা দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে যে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের বিষয়গুলো আসলে কতভাবে কাজে লাগে। হ্যাঁ, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল ভর্তি পরীক্ষায়। প্রশ্নটা ছিল এরকম, দি টল জেন্টলম্যান The tall gentleman dash by the door is a banker. Okay, অপশনে ছিল হচ্ছে এটা ছিল প্রশ্ন। লেখা কি বুঝতেছেন? লেখাটা কি বুঝতেছেন? তার দুইটা হবে। আচ্ছা, আপনি একটু বুঝে শুনে আনসার দেন। হ্যাঁ, বুঝে শুনে আনসার দেন। ওকে, আপনারা বুঝে শুনে আনসার দেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম।
You can take your time. Please, these are difficult questions and try to think it very, very critical way. It's not a question of easy question. It's a difficult question. Unfortunately, what you have said now, the answer, the two students, যে রিপ্লাইটা দিয়েছেন, both are incorrect. আচ্ছা, আপনি আমাকে একটু বলেন, হ্যাঁ কোনটা হবে উত্তর? এটা কমপ্লিট করবো না? না, আমি জানি না এটার উত্তর কি হবে, আমি সেটা জানতে চাচ্ছি। উত্তর বলতেছে না স্যার। না, I am just asking you the answer of this question. I am not going to explain something now. আচ্ছা, আপনার কাছে সেটা মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি একটু ব্যাখ্যা দিই, তাহলে এবার আপনাদেরকে দিয়ে আপনাদের উত্তর বের করাবো। যে আপনি আসেন, প্রথম আমরা খুঁজি, এখানে এটা সাবজেক্ট পেলাম, তার জন্য কোনো ভার্ব আছে? বলেন তো, ভার্ব আছে? ফাইনাইট ভার্ব আছে কি? ফাইনাইট ভার্ব আছে? The tall gentleman is a bank manager. ওকে, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব মিললো, ভালো কথা। এবার আসেন, আমি যদি অপশন এ নেই, কিভাবে অপশন এটা হবে? হু হলো একটা সাবজেক্ট, ইজ কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? স্ট্যান্ডিং। ভাই, এটা যদি হু ইজ স্ট্যান্ডিং থাকতো তাহলে না উত্তর হইতো, এটা তো ইজ দেয় নাই। এই আমি কে জানি একজন বলেছিলেন, একজন আপু একজন বলেছিলেন না যে হু ইজ স্ট্যান্ডিং। আপনি বুঝছেন কেন এটা উত্তর হচ্ছে না? হু হচ্ছে একটা সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য কিন্তু আরেকটা ফাইনাইট ভার্ব লাগবে, নন ফাইনাইট ভার্ব না তো। তাহলে অপশন একই হবে, তাহলে এটা বাদ। এবার বলেন, ইজ স্ট্যান্ডিং, এটা যদি আমি বসাই তাহলে ইজ হলো একটা ফাইনাইট ভার্ব, তার জন্য কোনো সাবজেক্ট আছে অতিরিক্ত? আমার তো সাবজেক্ট আছে একটাই, তাহলে সি নাম্বারও বাদ, ঠিক নাকি? ঠিক আছে। এবার বলেন, স্ট্যান্ডস, এটাও তো একটা ফাইনাইট ভার্ব, তার জন্য আমাকে আরো একটা সাবজেক্ট লাগবে না? তাহলে এই জন্য এটাও বাদ, তাহলে হবে কোনটা? স্ট্যান্ডিং। এই যে, আরে ভাই, বাক্যটা ছিল মূলত হু ইজ স্ট্যান্ডিং এরকম, বুঝছেন? দি টল জেন্টলম্যান হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ এ ব্যাংক ম্যানেজার। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে সিম্পল করেন, এটাকে সিম্পল করেন। দি টল জেন্টলম্যান হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ এ ব্যাংক ম্যানেজার, এটাকে সিম্পল করেন। জি, সিম্পল করলে কি কি বাদ যাবে? সাবজেক্ট বাদ যাবে এবং ফাইনাইট ভার্ব বাদ যাবে নাকি? তাহলে বলেন, এখন স্ট্যান্ডিং উত্তর হয়েছে? ঠিক আছে, এখন আশা করি বুঝছেন নাকি? এই কোশ্চেনটা ডিফিকাল্ট ছিল না? হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, বলেন, আপনি বুঝেন নাই? বললাম এটা কেন স্ট্যান্ডিংটা উত্তর হয়েছে। আচ্ছা বলেন, এখানে আপনার সাবজেক্ট আছে কয়টা? মানে প্রশ্নের মধ্যে সাবজেক্ট আছে কয়টা? কই দুইটা, কই আছে? দুইটা কই আছে? দা টল জেন্টলম্যান, একটা না সাবজেক্ট, তাহলে একটাই সাবজেক্ট, তার জন্য ভার্ব আছে কয়টা? তাহলে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব মিলে গেল, জোড়ায় জোড়ায় মিলাইতে হবে। এখন আপনি যদি অপশন এ নেন, তাহলে এখানে সাবজেক্ট আছে, যদি আমি সাবজেক্ট আরেকটা আনি, তার জন্য আরেকটা ফাইনাইট ভার্ব লাগবে না? কিন্তু এখানে ফাইনাইট ভার্ব নেই, এজন্য এটা কি হবে? অপশন এ হবে? এবার বলেন, এখানে ফাইনাইট ভার্ব আছে কিন্তু আরেকটা সাবজেক্ট আছে, তাহলে এটাও কি? অ্যাসটেন্টটা কি ভার্ব বলেন? এটা ফাইনাইট ভার্ব না? তাহলে ফাইনাইট ভার্বের জন্য আরেকটা কি লাগবে? তাহলে আরেকটা সাবজেক্ট কি আছে? তাহলে এটা আমি নিতে পারবো না। তাহলে বলেন, এই জন্য তো নন ফাইনাইট ভার্ব নিয়েছি। নন ফাইনাইট ভার্ব নিলে তো আর কোনো, তার জন্য সাবজেক্টের প্রয়োজন হয় না, সাবজেক্টের সম্পর্ক তো ফাইনাইট ভার্বের সাথে। গট ইট? কেন আপনাদেরকে একটু আগে না একটা সেন্টেন্স দিছিলাম, মাই ব্রাদার দা বয়
প্লেইং ক্রিকেট ইজ মাই ব্রাদার, তো তখন প্লেইং ক্রিকেট হচ্ছে দ্য জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর, এই স্ট্যান্ডিংটা মডিফাই করতেছে দি টল জেন্টলম্যানকে, এটুকুই পার্থক্য আর কি, আর তো কোনো পার্থক্য নাই। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তো সিম্পল কমপ্লেক্স থেকে অনেক ভাবে প্রশ্ন হতে পারে। এই যে কয়েকটা দেখালাম এগুলোকে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বলে, এরকমও অনেক প্রশ্ন হয়। তারপর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকেও চেঞ্জ করতে বলে অনেক ভাবে। তবে মূল কথা হচ্ছে আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আপনি যে কোনো সেন্টেন্সকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ধরতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। বুঝতে পারলাম? দেখলেই তো বুঝবেন আপনি এটা বাক্য সিম্পল নাকি কমপ্লেক্স, দেখলে বোঝা যায়। তো যাই হোক, এই আর কি বিষয়। তো মোটামুটি সিম্পল কমপ্লেক্সের যে কয়েকটা দিকে এটা রুটেড হতে পারে, যেভাবে হতে পারে আমি প্রত্যেকটা থেকে একটা একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আর কি। দেখি আমার আর কোনো কিছু বলার মতো আপনাদের আছে কিনা, আমি একটু দেখি। এই যে বললাম একটা প্রশ্ন যে ডু অর ডাই, এটা তো আসছিল, এটা বিসিএস এই প্রশ্নটা এসেছিল। তারপর হচ্ছে যাক, এগুলোই মোটামুটি আর কি, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করলে হবে ইনশাআল্লাহ, বাকিটা প্র্যাকটিস করতে হবে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আমি আপনার কথা আসলে বুঝছি না, মানে কোয়েশ্চেনটা বুঝতে পারতেছি না, কি বলতেছেন এটা? বেসিক্যালি এই তিনটার উপর আইডেন্টিফাই করে কি জানি, আচ্ছা ওনার কথাটা কেউ বুঝে থাকলে আরেকজন একটু বলেন তো, ওনার ওদিক থেকে ডিস্টার্ব হচ্ছে, মানে কথাটা ক্লিয়ারলি আসছে না। হ্যাঁ একটু শোনা যাচ্ছে, বলেন তো এবার। আমি আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমি খুব দুঃখিত যে আপনার পুরো কথাটা আমি ব্যঙ্গে ব্যঙ্গে আসতেছি, কোনোভাবে উদ্ধার করতে পারছি না। আপনি একটু টেক্সট করে লিখে দিবেন, মেসেজ দিয়ে বললে ভাইয়া শোনা যাচ্ছে না। হ্যাঁ আমি আমি সেটা বলতে যাচ্ছি, আমি নিজে শুনতে পাচ্ছি না যে উনি কি প্রশ্ন করছেন আমাকে। একটু হ্যাঁ মেসেজ দিয়ে লিখে দেন, জি আমি দেখার চেষ্টা করছি। জি আচ্ছা, আমি আপনাদেরকে একটু বলে দেই আর কি, আপনাদের যদি এই বিষয়গুলোর উপর কোনো ইয়া থাকে, হ্যাঁ প্রবলেম থাকে, বা এগুলো একটু দীর্ঘ চর্চার বিষয়, কারণ এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটার যে স্ট্রাকচার এবং নিয়ম, এটা কিন্তু আপনার রিটেনও কাজ দেয়, রিটেনও লিখতে হয়। রিটেনে এই যে আপনি যদি জানেন যে রিটেনে কোন সেন্টেন্স কিভাবে লিখতে হয়, এই জন্য এটা লিখার ক্ষেত্রেও কিন্তু এটার প্রয়োজন আছে। এই জন্য আমি বলেছি এটা যতটুকু না গ্রামার, তার থেকে বেশি এটা ল্যাঙ্গুয়েজ বেসড এই টপিকটা। মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিষয়টা গ্রামারও জড়িত, আবার একই সাথে এটা রাইটিং এ এটা ইম্পর্টেন্ট, কথা বলার সময় ইম্পর্টেন্ট, কারণ কোন একটা বিষয় বলতে গেলে আপনাকে এভাবে কথাগুলো বলতে হবে। মানে এটা স্পোকেন ইংলিশও অ্যাপ্লিকেবল, এটা রিটেন ইংলিশে হাইলি অ্যাপ্লিকেবল, এবং গ্রামারও অ্যাপ্লিকেবল। মানে তিন দিক থেকে কিন্তু এই টপিকটা হচ্ছে কানেক্টেড। এই জন্য এটা একটু চর্চা করতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল যে ওই যারা আপনি ইংরেজিতে কথা বলে তারা তো এগুলো এত গ্রামার ফলো করে না। না না, এটা তো গ্রামার ফলো করলে তো আর কেউ ইংরেজি বলতে পারবে না। গ্রামার তো আমরা প্র্যাকটিসের জন্য করি। আমি যে এতক্ষণ ধরে বাংলায় কথা বলছি, তো আমি কি এখানে বাংলা ব্যাকরণ চিন্তা করছি নাকি? না করি না। নিশ্চয় আমরা আমাদের মার পেট থেকে যেদিন বের হয়েছে সেদিন তো আমরা বাংলা ব্যাকরণ বই খুলে বাংলা ভাষা শিখি নাই, শিখেছিলাম। আমরা কি বাংলায় কথা বলার আগে সমাপিকা ক্রিয়া কোনটা, অসমাপিকা ক্রিয়া কোনটা, সেটাকে আমরা বলেছি না কিন্তু। হ্যাঁ এটা কিন্তু আমরা বলি নাই। এটা আমাদের একটা দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের এই দেশে তো দীর্ঘদিন হচ্ছে মোগলরা শাসন করেছে, মুঘল সম্রাট বাবর, হুমায়ুনেরা প্রায় 300 বছর শাসন করেছে। এর আগে দিল্লি সালতানাত ছিল, কুতুবুদ্দিন আইবেক, সুলতানা রাজিয়া, শামসুদ্দিন ইলতুৎমিশ ওরা শাসন করেছিল। তো ওই সময় এই অঞ্চলের মানুষের ভাষা ছিল হচ্ছে ফার্সি।
এই জন্য আমরা নামাজ বলি, রোজা বলি, ফরহেজগার বলি, এই শব্দগুলো ফার্সি থেকে আসছে। তো হঠাৎ করে ব্রিটিশরা এখানে এসে 1757 সালে পলাশী যুদ্ধের মধ্য দিয়ে এখানকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে আমরা একটু বিদ্রোহ করার চেষ্টা করি, পরে এরা হচ্ছে এটা দখল করে নেয়, হ্যাঁ, এই অঞ্চলটা। তখন তারা ফার্সি ভাষার পরিবর্তে 1835 সালে সর্বপ্রথম এখানে ইংরেজি ভাষাকে ইনক্লুড করে। এই যে বাঙালিরা ইংরেজি ভাষা শিখতে শুরু করে। তো ব্রিটিশরা কি, আমরা তো গালি দেই ব্রিটিশদেরকে, না ব্রিটিশ, এই যে ছেলেটা অনেক ব্রিটিশ, হ্যাঁ, মানে দুষ্ট হলে তাকে আমরা ব্রিটিশ বলি। আসলে তারা ব্রিটিশ ছিল। ওরা আমাদেরকে এমন একটা সিস্টেম দিয়ে গেছে, গত 200 বছর ধরে বাঙালি ইংরেজি শিখতেছে, কিন্তু ইংরেজি এখনো লেখা শেষ হয় নাই, শিখে শেষ হয় নাই। বুঝতে পারলাম? আরো 200 বছর শিখতে পারবে, কিন্তু ইংরেজি শিখতে পারবে না। এটার একটা কারণ হচ্ছে ওরা আমাদেরকে ফলস একটা মেথড দিয়ে গেছে, সেটা হচ্ছে যে গ্রামারের মাধ্যমে ইংরেজি শিখো। এই জন্য আমরা কথা বলতে পারি না, লিখতে পারি না, বলতে পারি না, হ্যাঁ, এই জন্য আমাদের প্রবলেমটা হয়েছে। আমাদেরকে ন্যাচারাল ওয়েতে শিখতে দেওয়া হয় নাই। এই যে আমি এতক্ষণ ধরে বাংলায় কথা বললাম, নিশ্চয় আমি তো বললাম, নিশ্চয় আমি এখন চিন্তা করছি না আমার এই কথাটি বাংলা কোন কালের মধ্যে পড়লো, সেটা তো আমি চিন্তা করি না। এটা কি ঘটমান নাকি ঘটমান বর্তমান, আমি কি চিন্তা করে কথা বলি? না, ন্যাচারাল ওয়েতে আমার মুখ দিয়ে বের হচ্ছে। ঠিক ইংরেজিটাকেও এভাবে আসতে হবে। হ্যাঁ স্যার, আমি বলছি বেসিক্যালি এই 3টা সেন্টেন্সের মধ্যে কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করা তুলনামূলক কঠিন। না, তুলনামূলক কঠিন না তো, মানে কম্পাউন্ড সেন্টেন্সটা আপনি নির্দিষ্ট কিছু শব্দ আছে যেগুলো থাকলে কম্পাউন্ড হবে। ওই যে ফ্যান বয়েস বললাম আমি, দুইটাই অর্থ দিবে, তাহলে তো সহজ আইডেন্টিফাই করা। কমপ্লেক্সটা একটু সহজ, কিন্তু কম্পাউন্ডটা, হ্যাঁ আপনি বলেছেন ঠিক আছে, কিন্তু কম্পাউন্ডটা বুঝবেন, আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন। কমপ্লেক্সটাই আমার কাছে চেঞ্জিং এর ক্ষেত্রে কঠিন মনে হয়, কিন্তু কম্পাউন্ডটা তার থেকে সহজ। দুইটাই প্রিন্সিপাল ক্লজ দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের দেশে যখন ইংলিশ মিডিয়ামের স্কুলের ছেলেরা বলে আই গো টু স্কুল, হি গোস টু স্কুল, আপনি তার থেকে যে জিজ্ঞেস করিয়েন তো আই এর সাথে তুমি কেন গো বলেছো, হির সাথে কেন গোস বলেছো, এই উত্তর সে দিতে পারবে না। কিন্তু সে সঠিকটা শিখে, সে আপনার উল্টা প্রশ্ন করবে, ভাই আমি যেটা বলছি এটা ঠিক বলছি কিনা, তা আপনার তো আর বলার সুযোগ নাই যে ভুল বলছে। সে আমাদের মতো, আমার আপনার মতো জানে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইয়েস যুক্ত হয়, এটা সে জানে না, কিন্তু সে বলে, সে ঠিকই বলে, আমার থেকে ভালো বলে, আপনার থেকে ভালো বলে। এটা হচ্ছে হ্যাবিচুয়েটেড হইতে হয়। হ্যাঁ, এটা প্র্যাকটিসের বিষয়। ভাষাটা হচ্ছে একটা চর্চার বিষয়। আপনি যত বেশি চর্চা করবেন তত বেশি জানতে পারবেন। একজন মানুষ ভালো স্পোকেন ইংলিশ করতে পারে মানে ভালো মেধাবী, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, স্পোকেন ক্যাপাসিটি, আর একটা হচ্ছে নলেজ। এটা দুইটা আলাদা জিনিস। বাংলাদেশে অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে, জি, এরকম আছে। কমিউনিকেশন স্কিল ভালো, ওনার ইংরেজি ভাষায় কমিউনিকেশন স্কিল ভালো, এটা আর কি। কিন্তু উনি যে 100% অনেক বড় মেধাবী, বিষয়টা কিন্তু এরকম না। তবে হ্যাঁ, এক্স্যাক্টলি, জি, এই জন্য তো আমাদের এটা শিখতে হচ্ছে যে আমাদের বিসিএস এ গ্রামার আসে, ভর্তি পরীক্ষায় গ্রামার আসে, বিভিন্ন জায়গায় আসে, এই জন্য আমাদেরকে এটা শিখতে হয়। কারণ গ্রামারের একটা প্রয়োজনীয়তা এখানে পরীক্ষার মধ্যে আছে। এই জন্য না হলে আমাদের থেকে কত আগে গ্রামার উঠে যেত। এই যে এতগুলো নাউন প্রনাউন চিন্তা করে করে কি আমি কথা বলতে পারবো? আমি টেন্স চিন্তা করে কি ইংরেজি ভাষায় কথা বলতে পারবো? তাহলে আমার ন্যাচারাল ফ্লোটা নষ্ট হয়ে যাবে। এই জন্য পৃথিবীর যে কোনো ভাষাকে শেখার মাধ্যম হলো 4টি। কেমন? রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং। এই জন্য আইএলস পরীক্ষা হয় এই 4টার উপর। এই জন্য এটাকে আইএলসকে ল্যাঙ্গুয়েজ টেস্ট বলা হয়। বিকজ আপনি যে আমেরিকা পড়তে যাবেন, ইংল্যান্ডে পড়তে যাবেন, ওরা জানতে চায় আমি যা কথা বলবো সে শুনলে বুঝে কিনা, পড়তে পারে কিনা, বলতে পারে কিনা, লিখতে পারে কিনা। এই 4টা জিনিসই যাচাই করে। এই জন্য এই যে কোনো ভাষাকে অ্যাচিভ করার মাধ্যম হলো এই 4টা। ইভেন আমরা নিজেরও আমাদের বাংলা ভাষা সেভাবে শিখেছি। আমরা যখন পৃথিবীতে প্রথম আসি তখন আমার মা কিভাবে কথা বলতেন সেটা আমরা শুনতাম। আ বলেছে, মু বলেছে, সেখান থেকে আম্মু বলা শিখেছি। তারপর আমি প্রথমে শুনেছি, তারপর আমি বলেছি, তারপর আমি লিখেছি, তারপর আমি পড়েছি, তারপর আমি লিখেছি। এভাবে তোমাকে ন্যাচারাল প্রসেসে যে কোনো একটা ভাষাকে শিখতে হবে। এটা হচ্ছে ন্যাচারাল ওয়ে। বাট আনফরচুনেটলি এটা আমাদের দেশে একটু অন্যভাবে ইন্টারপ্রিট হয়েছে। শুধু সেটা না, ব্রিটিশরা এই যে কত কিছুই তো দিয়ে গেলে আমরা এটা ফলো করি। অনেক কিছুই আছে যে আমরা ফলো করি। তার মধ্যে একটা হচ্ছে খুব পরিচিত একটা কাহিনী হচ্ছে যে এই যে আমরা যে একটা ফাস্ট ফুড খাই, ঠিক না? ফাস্ট ফুড, তো এটার নাম হচ্ছে ফাস্ট ফুড কারণ এটা বানানো হয়েছে যেন দ্রুত খেয়ে কাজে দৌড় দেওয়া যায়। অর্থাৎ ওদের দেশে ওরা এত বেশি হারি আপ লাইফ করে, যার কারণে ওরা যে আপনার কি করবে, এটা বসে খাবে,
হাত ধুইবে, তারপর হচ্ছে প্লেটের মধ্যে সাবান দিয়ে ধুয়ে তারপর খাবে, এই সময়টুকু তাদের নাই। এই জন্য তারা এমন ভাবে খাবারটাকে প্যাকেজিং করেছে যেন তারা দ্রুত খেয়ে কাজে দৌড় দিতে পারে, টিস্যুতে হাত মুছে কাজে দৌড় দেয়। এই জন্য এটার নাম হয়েছে। হ্যাঁ, এই জন্য প্রশ্ন হচ্ছে এটা কিন্তু আপনার ওই শুনুটা কিন্তু কেউ হবে না, ওরা যেভাবে খায় আর কি। না, না, আমি আমি ওই ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি 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 শব্দটার মিনিংটা নিয়ে কথা বলতেছি আর কি। তো তখন ওরা হচ্ছে এভাবে চলে যায়, হ্যাঁ, ওদের হারি আপ লাইফের কারণে। এই জিনিসটা আমাদের বাঙালিরা গুলশান আর বনানীতে বসে কেএফসিতে 3 ঘন্টা বসে বসে খায়, অথচ এই খাবারটা বানানো হয়েছে যেন সময় নষ্ট না হয়, হ্যাঁ, ফাস্ট ফুড যেন দ্রুত খেয়ে দৌড় দেওয়া যায়। মানে আমি কলোনিয়াল মেন্টালিটির কথা বলতেছি, হ্যাঁ। ওরা আমাদেরকে মানে ওরা, তারপর আমাদের দেশে আপনি দেখবেন যে অল টাইম অনেক গরম পড়লো শুটেড বুটেড থাকে, কোট টাই পরা থাকে, থাকে না, অনেক মানুষ ফর্মাল ড্রেসে থাকে। অথচ ওদের দেশে ওরা 12 মাস ঠান্ডা পড়ে, এই জন্য তারা কোট টাই পরে থাকে, সবসময় জুতা মোজা পরে। কিন্তু আমার দেশে তো 12 মাস ঠান্ডা পড়ে না, কিন্তু তারপরে আমি এই গরমের মধ্যে কোট টাই পরে থাকি, থাকি না? বলেন থাকি না? অনেকে থাকে কিন্তু। অথচ দেখেন তার দেশে কেন থাকে, সে তো তার দেশে ঠান্ডা পড়ে, তার গায়ে যেন ঠান্ডা না লাগে, তারটা কিন্তু 100 রাইট, কিন্তু সে সেটা আমার উপর চাপাই দিয়েছে ফর্মাল ড্রেস বলে। এই জন্য তারা কিন্তু বলে দিয়েছিল, মানে প্রশ্ন করেছিল শাসন করার পরে আমাদের লাভ কি হবে, হ্যাঁ, আমাদের আরো 200 বছর কি করবে, জি, এই যে এইটাই আমি বলতে চাচ্ছি। তো এরকম এখন আপনার যখন হেডেন থাকবে, তো ভবিষ্যতে যদি আমরাও কোনোদিন বিশ্বের সুপার পাওয়ার হই, তখন আমরা ওদেরকে বাংলা ব্যাকরণ ধরাই দেবো বাংলা ভাষা শেখার জন্য। তারপর বুঝতে পারবে যে গত 200 বছর আমাদের উপর কি নির্যাতন চালাইতেছে, নাকি? চাকরি এখনো তো আমাদের বিচার ব্যবস্থা বলেন সব যে তাদের আদলে চলে। হ্যাঁ, ঠিক আছে, ওটাই, এই যে এটাই বলতেছে আর কি, আমরা জাতি হিসেবে এখনো নিজেদের মতো করে আমাদের কালচার, আমাদের মানসিকতা অনুযায়ী আমরা জিনিসটাকে সেট করতে পারি না। ইটস আওয়ার আনফরচুনেট আর কি, এটা আমাদের দুর্ভাগ্য, এটা কিছু করার নাই। কিছু জিনিস করতে হবে, আস্তে আস্তে চেঞ্জ করতে হবে, আপনারা করবেন, আমরা সবাই মিলে চেষ্টা করবো, এতটুকু আর কি। কিন্তু একটা বহিঃশক্তির কালচার থেকে মুক্ত পাওয়া, এটা অনেক অনেক ডেঞ্জারাস এবং অনেক কষ্টসাধ্য বিষয় আর কি। আপনাদের আমি আরেকটা এক্সাম্পল দিলে অবাক হয়ে যাবেন। দেখেন, মুঘলরা যখন এখানে শাসন করতো, তখন হচ্ছে যিনি বিচার করতেন ওনাকে বলা হতো কাজী। কাজী নাম শুনছেন না? বিয়ে পড়ায় যে কাজী, এই যে। আচ্ছা বলেন তাহলে বিয়ে পড়ানোতে কাজীর কাজ কি? আসলে আজকে যেটাকে কাজী বলে আপনি ধমকি দামকি দিতেছেন, 500 টাকা দেন না 300 টাকা দেন, তারা যে পরিমাণ ঝাড়ির উপর রাখেন, মুঘল আমলে কিন্তু এরকম ছিল না। আজকের যুগে যিনি বিচারক, জাস্টিস, চিফ জাস্টিস, ওনার যে ভূমিকা, ওই সময় তার ভূমিকা সেরকম ছিল, তার পেছনে প্রটোকল ছিল, তার একটা রায়ের উপর মানুষের জীবন নির্ভর করতে, এরকম পাওয়ারফুল ছিল। যখন ব্রিটিশরা এসে এখানে কালচারাল একটা ডমিনেশন চালাইছে, তখন কাজীটা হয়ে গেছে বিয়ে পড়ানোর কাজী, কিন্তু সে একটা সময় বিচারক ছিল এখানে। হ্যাঁ, এই যে একটা কালচার মাইনাস হয়ে যখন আরেকটা ঢুকে, সে এখানে প্রভাব বিস্তার করে, এটা পৃথিবীর নিয়ম। এই যে দেখেন, আমরা আমার কোনো মনে আছে, আমার মানে বলেন তো এটার উচ্চারণটা কিরকম, বলেন তো এটা উচ্চারণটা কি বলেন? হ্যাঁ, ভালো করে বলেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, অফেন, আমরা এটাই বলি নাকি? ছোটবেলায় আমাদেরকে অনেক টিচার এটা দিয়ে পরীক্ষা করতো, আমরা কি অফটেন বলি কিনা, ঠিক না? আচ্ছা, আপনি জানেন এটা আমেরিকান প্রোনাউন্সিয়েশন, এটা অফটেন। হ্যাঁ, এটা বোথ আর কারেক্ট। একটা হচ্ছে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে আমেরিকান প্রোনাউন্সিয়েশন। অফটেন বললে আমেরিকান, অফেন বললে ব্রিটিশ। হ্যাঁ, এবার আপনাকে আমি আরো কয়েকটা এক্সাম্পল দিই। লিটার বানান কিরকম বলেন, বা কালার বানান কিরকম বলেন? COLOUR নাকি CULOR বলেন? বোথ আর কারেক্ট, একটা আমেরিকান একটা ব্রিটিশ। কালার ইউআর, কালারটা হচ্ছে ব্রিটিশ, আর CULOR এটা কিন্তু আমেরিকান। আচ্ছা, আমরা এটাকে কি বলি বলেন? এটা উচ্চারণ করেন, এটা উচ্চারণ করেন। আমরা বলি শিডিউল নাকি? হ্যাঁ, এটা কিন্তু ব্রিটিশ, আমেরিকানরা বলে স্কেজিউল, আপনি দেখবেন। তাহলে বোথ আর রাইট। হ্যাঁ, স্কেজিউল। হ্যাঁ, এবার বলেন, এই যে আমরা যে প্রোগ্রাম বানান লিখতে ভুল করি, প্রোগ্রাম ME আর নাকি শুধু M, কোনটা হবে? বোথ আর রাইট, একটা ব্রিটিশ একটা আমেরিকান। এই যে লিটার বানান LITER অথবা TRE, কোনটা বলেন তো? সেন্টার বানান CENTRE নাকি TER, কোনটা বলেন? বোথ আর রাইট,
একটা ব্রিটিশ একটা আমেরিকান। তাহলে আগে এই দ্বন্দ্বগুলো লাগে নাই, এখন কেন লাগছে? বিকজ এখন আমেরিকান ইংলিশটা প্রভাব বিস্তার করছে, তাদের হাতে সুপার পাওয়ার। এখন ব্রিটিশটা ডাউন হচ্ছে, আমাদের দেশে আমেরিকান প্রভাবটা বিস্তার করছে, এই জন্য এই দ্বন্দ্বগুলো আমাদের জন্য লাগতেছে। আমি কি বুঝাতে পারছি? না হলে আমাদের তো এগুলো, আমরা তো আজ থেকে 5-10 বছর আগে এগুলো শিডিউল বলবো না স্কেজিউল বলবো, সেটা নিয়ে কোনো সমস্যা ছিল না। এখন আমেরিকানরা জিনিসটাকে সহজ করে দিয়েছে, অর্থাৎ ব্রিটিশ যে ইংলিশ সেটার আধিপত্য কমে যাচ্ছে বাংলাদেশে, আমেরিকান যে ইংলিশ তার আধিপত্য শুরু হয়েছে। বুঝতে পারলাম? এজন্য বিশ্বের সুপার পাওয়ার যার হাতে থাকে তার ভাষায় ডমিনেট করে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। আপনি যদি পৃথিবীর সুপার পাওয়ার হন, আপনার ভাষা ডমিনেট করবে। ঠিক আছে, এই আর কি। যাক, তো আমি যেটা বলতে চাইছিলাম যে আপনারা যদি এই সিম্পল কমপ্লেক্সের যদি চেঞ্জ গুলো বিস্তারিত রুল সহকারে দেখতে চান, বা আপনাদের যদি মনে হয় যে গ্যাপ আছে, যদিও আপনারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন এই অবস্থায়, এত বেসিক থেকে দেখানো, তারপর যদি কারো বেসিকে খুব বেশি দুর্বলতা থাকে তাহলে সে এগুলো বিভিন্নভাবে এটা প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কোনো সুযোগ নেই। কারণ এই সিম্পল কমপ্লেক্সের বিষয়টা কাটায় ওঠার জন্য মানে প্র্যাকটিসের বিকল্প নাই। আমি আবারও বলছি যে এখানে তিনটা জিনিস কানেক্টেড আছে, একটা হচ্ছে স্পোকেন, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে গ্রামার। তো আপনারা চাইলে আমার পরিচয় মনে হয় দেই না আর কি, আপনার সাথে আমার প্রথম অনলাইনে দেখা। আচ্ছা, আমার নাম হচ্ছে মিনহাজ। হ্যাঁ, আমার নাম হচ্ছে মিনহাজ, আমাকে মিনহাজ স্যার নামে চিনে মানুষজন আর কি। আমি হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের লেকচারার হিসেবে কর্মরত আছি। 2018 সালে আমার অনার্স মাস্টার শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখন ঢাকা রেসিডেন্সিয়াল ডিআরএমসি যেটাকে বলে, ওখানে আমি লেকচারার হিসেবে কর্মরত আছি আর কি। তো এই সিম্পল কমপ্লেক্স এগুলোর উপর বিস্তারিত আমার ভিডিও আছে ইউটিউবে, আপনারা যদি প্রয়োজন মনে করেন যে আরো শিখা দরকার বা জানা দরকার, এটার উপর 10 থেকে 12টা হচ্ছে পার্ট আছে আমার। হ্যাঁ, যেখানে আমি বেসিক টু অ্যাডভান্স টোটালটা আলোচনা করেছি আর কি। মিনহাজ এরপরে বিসিএস এর এমন আপনাদের যদি কোনো টপিক বুঝতে সমস্যা হয়, জাস্ট শুধু লিখবেন, ধরেন আপনি 2010 সালে, এসএসসি হচ্ছে 12তে। হ্যাঁ, এটাতে দিলে আপনারা বিসিএস এর মানে বিসিএস বলেন সবকিছুর জন্য ম্যাক্সিমাম টপিক আমার দেওয়া আছে। মিনহাজ ইংলিশ টিউটোরিয়াল ইউটিউবে দিলে পেয়ে যাবেন। হ্যাঁ, আমার প্রায় 2 লাখ সাবস্ক্রাইবার আছে, আর হচ্ছে সিলভার প্লে বাটনও পেয়েছি। সবই 2018 সাল থেকে তোমার ইউটিউব নিয়ে কাজ করছি, আর দীর্ঘদিন অনেকদিন কাজ করি না সব ভিডিও দেওয়ার পর। আর আমি ইংরেজি পড়াচ্ছি 2014 সাল থেকে, 10 ইয়ার্স রানিং আর কি প্রায়। এ হচ্ছে আমার পরিচয়। তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া। না, আমার পড়াশোনা ইংরেজি না, আমি মানে ইংরেজি পড়াই আর কি, আমার পড়াশোনাটা ইংরেজি নিয়ে না, আমার পড়াশোনাটা হিস্ট্রি নিয়ে। হ্যাঁ, এজন্য আমি ইতিহাস থেকে অনেক কথা বললাম, কিন্তু আমি দীর্ঘদিন ধরে ইংলিশটা নিয়ে চর্চা করি। এটা আমি 2010 সাল থেকে আমার মানে দীর্ঘদিন ধরে আমি বেসিকলি হচ্ছে দীর্ঘদিন ধরে ফোকাসের ইংলিশ লেকচার, সিনিয়র ইংলিশ লেকচারার হিসেবে কর্মরত আছে আর কি। আমার ওখান থেকে আমার ইয়াটা গ্রাউন্ডটা হয়েছে এই আর কি। ঠিক আছে, আপনাদের কোন একটা টপিক যদি না বুঝেন, দ্যাটস ইট, জাস্ট বললেই হবে। হ্যাঁ, আজকে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আমার ক্লাস শেষ, আজকে 2টা ক্লাস নিয়েছে, একটা অফলাইন আর একটা আপনাদের অনলাইন। আপনারা কে কোথায় থেকে বলছেন? আমার বাড়ি হলো চট্টগ্রাম লোহাগাড়ায়। হ্যাঁ, আপনার কথা শুনে বুঝতে পেরেছি চট্টগ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বোঝা যায়। হ্যাঁ, আঞ্চলিকতা থেকেই যায় এই আর কি। আমি সিরাজগঞ্জ থেকে, একসময় আমি সিরাজগঞ্জ ক্লাস নিতে যেতাম, একজন রিপ্লাই দিয়েছে। আর কে কোথায় আছেন দেখি মেসেজ দিয়ে বলেন। ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে। আইআইইউসি না, কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে, বুঝতে পেরেছি। তারপর আর আর কেউ অনলাইনে আছে? আর 9 জন আছে আর কি। সবাই কি বলেছে? আমি রাজশাহী কলেজ থেকে ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। হ্যাঁ, যাক, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আপনি বুঝছেন আজকে লেকচার বুঝছেন? স্যার আমি পরে
জয়েন হয়েছি। ও আচ্ছা, তাহলে তো সমস্যা। হ্যাঁ জি, তারপর সব মিলিয়ে ক্লাসটা অসাধারণ ছিল স্যার। আচ্ছা যাক ইনশাআল্লাহ। তো আমি আপনাদের এইগুলো আরো অনেক তো বিষয় আছে, মানে বললে আপনার অনেক অনেক বিষয় আছে আর কি। হ্যাঁ, আপনি যদি একটু প্রত্যেকটা জিনিসের একটা এসেন্স আছে, একটা হিডেন, আপনি যদি কোনো একটা বিষয়ের গভীরে ঢুকে যেতে পারেন তাহলে এবার যেভাবে কোয়েশ্চেনটা দেখ না কেন আপনি পারবেন, কিন্তু আপনার কাছে মূল কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। বুঝছেন, আমি আপনাকে বললাম আমি কোনো রুলস মনে রাখি না, আমি শুধু এক্সাম্পল মনে রাখি। কারণ রুলস দিয়ে এক্সাম্পল বানানো যায় না, কিন্তু এক্সাম্পল দিয়ে রুলস বের করা যায়, এটা সহজ মনে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের উপর আপনার বিকল্প এক্সাম্পল ব্রেনে থাকতে হবে, তাহলে আপনার জন্য ইংলিশটা এনজয়েবল হবে। প্রত্যেকটা জিনিসের একটা মানে একটা গভীরতা আছে, যে এই টপিকের সর্বোচ্চ কঠিন এতটুকু হইতে পারে। হ্যাঁ, এটা আমার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা টপিকের উপর যে কি কি প্রশ্ন হতে পারে বা কি কি কোয়েশ্চেন আসতে পারে এটা আমার অ্যানালাইসিসে হয়ে গেছে দীর্ঘদিন পড়াইতে পড়াইতে আর কি, যে এই একটা টপিকের উপর স্টুডেন্টদের কোথায় প্রবলেম হতে পারে আর কোথায় থেকে প্রশ্নটা আসতে পারে বা কি জিনিসটাতে তার কট লাগতে পারে, এটা আমার জানা হয়ে গেছে এই আর কি। তো আপনি যখন কোন একটা জিনিসের বেসিকটা জেনে যাবেন একেবারে ইন ডেপথ, তখন হচ্ছে কেউ আপনাকে আটকাতে পারবে না ওই জায়গায়, মানে আপনি কোনো না কোনো ভাবে এটা আনসার করতে পারবেন, বিকজ আপনার কনসেপ্ট ক্লিয়ারটা। এই জন্য প্রত্যেকটা টপিকের একটা নিজস্ব কনসেপ্ট আছে, এটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, যেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে কনসেপ্টটা বলেছি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, কোনো ক্লজ মার্কার থাকবে না, এটাই সিম্পল সেন্টেন্স। দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট ক্লজ, মাঝখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, এটাই কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য। এবার পৃথিবীর যে বাক্য আপনাকে দেখ না কেন আপনি চেঞ্জ করতে পারবেন। আবার কম্পাউন্ডে এরকম দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে, এ হচ্ছে কথা আর কি। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, অনেক কথা হলো আজকে, আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার ভবিষ্যতে কোনোদিন দেখা হবে এই আর কি। ভালো থাকবেন সবাই। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে পরীক্ষা দিচ্ছেন না, আপনারা শুনতে পাচ্ছেন? ইংলিশ শুনতে পাচ্ছি। পরীক্ষা দিচ্ছেন না কেন আপনারা? পরীক্ষা দেওয়ার জন্য অফুরন্ত সময় থাকে, ঠিক আছে? আমরা ওইখানে যদিও লিখে দিছি যে আপনার পরীক্ষা কঠিন এই জন্য দেয় না। ওইখানে যে লেখা আছে যে সময় 20 মিনিট বা 9টা থেকে পরীক্ষা, আপনারা চাইলে আপনাদের নিজেদের সময় মতো সুবিধা মতো পরীক্ষা দিতে পারেন, ঠিক আছে? জি, যে কোনো সময় থেকে পরীক্ষা শুরু করবেন, 20 মিনিটের মধ্যে শেষ করে দিবেন আর কি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।